আসসালামু আলাইকুম। শুরু করছি আমৃত ভালোবাসি তোকে পর্ব ৪৬। লিখেছেন সালমা চৌধুরী। তানভীর আশেপাশে নজর বুলিয়ে বন্যার দিকে শুকনো নেত্রে তাকে বিলম্বিত কণ্ঠে জানতে চাইল, আমি কি করেছি? বন্যা নিজেকে সামলে নিয়ে ধীরগতিতে বলল, আপনি কিছু করেননি। আমারই তো কথা বলতে ইচ্ছে করছে না। তানভীর মনে মনে বিড়বিড় করলো, শখের নারীর শখের থেকেও রাগের মূল্য ৩ গুণ বেশি। তানভীর কিছু বলছে না দেখে বন্যা তীর্যকভাবে তাকালো। বন্যার কপিত দৃষ্টি দেখে তানভীর ঢোক গিলে সহসা হাসার চেষ্টা করলো। বন্যার নজর সরিয়ে ব্যাগ গোছানোতে মনোযোগ দিল। তানভীর মৃদু হেসে মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করলো, আমাদের বাসায় থাকতে কোনো সমস্যা হয়নি তো? বন্যা মুখ ফুলে ভারী নিঃশ্বাস ছাড়লো। নিম রুমে সে ধপ করে বিছানার উপর বসে শক্ত কণ্ঠে বলল, আমার খুব সমস্যা হচ্ছে, কারণ বড় আব্বু তোমাকে ডাকছে আর তুমি সেদিকে মনোযোগ না দিয়ে এখানে দাঁড়িয়ে আছো। তানভীর চমকে উঠে বলল, সর্বনাশ! সর্বনাশ এখন হয়নি, কিন্তু তোমাকে এই রূপে পেলে নির্ঘাত কিছু একটা হবে। তানভীর চটজলদি দ্রুত পায়ে দরজা পর্যন্ত গিয়ে আবারও থামলো। বন্যার দিকে না তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে ফের বলল, তুমি রেডি হয়ে আসো, আমি নিচে অপেক্ষা করছি। বন্যা গম্ভীর গলায় বলল, আমি একাই যেতে পারবো। তানভীর সে কথা শুনেও না শোনার মতো চলে গেছে। নিচে নামতে আলী আহমদ খান জানতে চাইলেন, তুমি কি এখন ফ্রি আছো? কোনো কাজ ছিল? আবির রাতে বলেছিল বিয়ের খরচের ব্যাপারে বাকি কথা যেন তোমার সাথে বলি। তখন তো আর জানতাম না যে তোমার ভাই এভাবেই বাড়ি ছেড়ে চলে যাবে। সে যাই হোক, আবির যেহেতু ভুলে গেছে তাই আমাকে বিস্তারিত জানানো উচিত। তানভীর হালকা করে কেশে শীতল কণ্ঠে বলল, শুনলাম বনুর ফ্রেন্ড বাসায় চলে যাবে, আমি কি তাকে বাসা পর্যন্ত দিয়ে আসবো? আকলিমা খান চাপা সুরে জিজ্ঞেস করলেন, বন্যা কি এখনই চলে যাবে? তাই তো শুনলাম। আকলিমা খান সঙ্গে সঙ্গে হালিমা খানের রুমে চলে গেছেন। মেহমানদের জন্য গিফট কেনার দায়িত্ব হালিমা খান আর আকলিমা খানের ছিল। আলী আহমদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন, ঠিক আছে, তাকে বাসা পর্যন্ত আগে দিয়ে আসো, পরে না হয় আলোচনা করা যাবে। আর হ্যাঁ, সাকিবকেও সাথে নিয়ে যাও। জি আচ্ছা। তানভীর আর সাকিব বাসার বাহিরে দাঁড়িয়ে নিজেদের মতো কথা বলছে। বন্যা সবার থেকে বিদায় নিয়ে বাড়ির বেরিয়ে এসেছে। বন্যাকে দেখে সাকিব মৃদু সুরে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাকিব ঠোঁটে হাসি রেখে প্রশ্ন করলো, আপনি কি আমাকে চিনেন? বন্যা আস্তে করে বলল, জি, আপনি আবির ভাইয়ার মামাতো ভাই না? আমার কিন্তু আরো একটা পরিচয় আছে। বন্যা ভ্রুকুচকে জানতে চাইল, কি? তানভীরের বন্ধু। ও। সাকিব তানভীরের দিকে তাকিয়ে উদাসীন কণ্ঠে জানতে চাইল, এটা কি হলো? তানভীর সহসা ঠোঁট উল্টালো। সাকিব বড় করে নিঃশ্বাস ছেড়ে মৃদু সুরে বলতে শুরু করলো, দেখুন, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে একদম পছন্দ করি না। আমার স্পেশাল বন্ধুর স্পেশাল মানুষ হিসেবে আপনাকে আমার খুব ভালো লেগেছে। আমার বন্ধুর মন খারাপের কারণ না হয়ে আপনি বরং তার সুখ পাখি হয়ে যান। তানভীর আচমকা সাকিবের মুখ চেপে ধরে বিড়বিড় করে বলল, তোকে এত কথা বলতে বলেছি? সাকিব তানভীরের হাত টেনে আহ্লাদে কণ্ঠে বলল, ভাবি, আমাকে বাঁচান না। বন্যা হিমশীতল চাহনি দেখে তানভীর সাকিবকে ছেড়ে দিয়েছে। বন্যা কিছু না বলেই চলে যাচ্ছে। তানভীর দ্রুত এগিয়ে গিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? বাসায়। কেন? বন্যা আর চোখে তাকিয়ে প্রশ্ন করলো, মানে? ও সরি, বলছিলাম তুমি আমার সাথে না গিয়ে একা কেন যাচ্ছ? আমার বাসা আমি চিনি, আমি একাই যেতে পারবো, ধন্যবাদ। তানভীর মনে মনে বিড়বিড় করতে করতে গাড়ি নিয়ে আসছে। তানভীরের পাশের সিটে সাকিব বসা। বন্যার কাছাকাছি এসে গম্ভীর কণ্ঠে বলল, গাড়িতে বসো। তানভীরের কৃত রক্তিম চোখ দেখে বন্যা না করতে গিয়েও কিছু বলতে পারলো না। মাথা নিচু করে গাড়িতে উঠে বসলো। রাকিব যেতে যেতে গুনগুন করে গান গাইছে, কিন্তু তানভীর আর বন্যা একদম নিশ্চুপ। অর্ধেক পথ যাওয়ার পর তানভীর অকস্মাৎ ব্রেক কষলো। সাকিবের দিকে তাকিয়ে চোখে ইশারা দিল। সাকিব কপাল কুঁচকে বলে বসলো, চোখে ইশারা দিচ্ছিস যে? যা বলার মুখে বল। তানভীর ভারী কণ্ঠে বলল, গাড়ি থেকে নামতে বলেছি। গাড়ি থেকে নামবো কেন? তোরা কি কথা বলবি বল। আমি না হয় কানে আঙ্গুল দিয়ে রেখেছি। যাবি? যাচ্ছি যাচ্ছি। তুই যে আমাকে মাঝ রাস্তায় ফেলে দিচ্ছিস, এটা বাসায় গিয়ে ফুপ্পি আর ফুপাকে বলবো, সাথে তোর আব্বুকেও বলবো। যা ইচ্ছে বলিস, যা। সাকিব নামতে তানভীর আবারও গাড়ি স্টার্ট দিল। বন্যা মনোযোগ দিয়ে ফোন চাপছে। তানভীরের দিকে একবারের জন্য তাকাচ্ছে না। বন্যাদের বাসার গলিতে না ঢুকে তানভীর অন্য রাস্তা গাড়ি নিয়ে যাচ্ছে দেখে বন্যা শক্ত কণ্ঠে বলল, এদিকে কোথায় যাচ্ছেন? তোমার সাথে আমার কিছু কথা আছে।
আমার এখন কোনো কথা শোনার ইচ্ছে নেই। আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিন প্লিজ। না হয় এখানেই নামিয়ে দিন, আমি একা চলে যেতে পারবো। তুমি বাসে গেলে আমার ফোন আর রিসিভ করবে না, তাই এখনই শুনতে হবে। তানভীর গম্ভীর মুখ করে গাড়ি চালাচ্ছে। অনেকক্ষণ পথ যাওয়ার পর কিছুটা নির্জন রাস্তায় গাড়ি থামালো। গাড়ি থেকে নেমে বন্যাকে উদ্দেশ্য করে বলল, নেমে আসো। বন্যা গাড়ি থেকে নেমে চিবুক নামিয়ে দাঁড়িয়ে আছে। তানভীর শান্ত কণ্ঠে বলতে শুরু করলো, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, তবুও বলছি মাথা ঠান্ডা করে আমার কথাগুলো একটু শোনো। মন আর মোহনার সম্পর্ক অনেক গভীর। মনের আকস্মিক পরিবর্তন একটা মানুষকে মানসিক আর শারীরিক দুদিকে অকেজো করে দিতে সক্ষম। প্রতিনিয়ত রং বদলানোর এই পৃথিবীতে আহত মন নিয়ে বেঁচে থাকা বড্ড দায়। তবুও আমাদের নতুন করে স্বপ্ন দেখতে হয়, মনের ভিতর বেঁচে থাকার নতুন উদ্যম জাগাতে হয়। কারণ আমরা কোনো না কোনোভাবে কারো না কারো কাছ না চাইতেই বন্দী হয়ে যাই। ভাইয়াকে আমি কেবল একবার মুখ ফসকে মজা করে বলেছিলাম, তোমার বোনের প্রতি এখন যতটা আবেগ আবেগ আছে সেটা যদি পরবর্তীতে না থাকে, তখন যদি তোমার মনে হয় বোনও শুধু তোমার অবুঝ মনের বিবশ বাসনা ছিল। আমার ছেলে মানুষের কথাগুলো ভাইয়ার কাছে এতটাই গুরুত্বপূর্ণ হয়ে যাবে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। এত রিকোয়েস্ট করেও ভাইয়াকে থামাতে পারিনি। ওই পরিস্থিতিতে আমি না পারছিলাম বাসায় কিছু জানাতে, আর না পারছিলাম ভাইয়াকে আটকাতে। বাধ্য হয়ে চুপচাপ সবকিছু মেনে নিয়েছিলাম। সেই ঘটনার পর থেকে আমার মাথার সর্বক্ষণ একটা অজ্ঞাত দুশ্চিন্তায় ঘুরপাক খেত। তবে ভাইয়ার বরাবরই নিজের জায়গায় অক্লিষ্ট ছিল। প্রথম দিকে বনুর ব্যাপারে আমার সাথে কথা বলতে ইতস্ত বোধ করলেও বিয়ের পর ভাইয়ার সম্পূর্ণ বদলে গিয়েছিল। আমি এমন একটা মানুষ যে ভাইয়ার পাগলামির চরম মাত্রা যেমন দেখেছি, তেমন ভাইয়ার অবাধ ধৈর্যের অন্তত দেখেছি। 12,000 কিলোমিটার দূরে থেকেও একটা মানুষ আরেকটা মানুষকে ঠিক কতটা ভালোবাসতে পারে এটা ভাইয়াকে না দেখলে হয়তো আমি বিশ্বাসই করতাম না। একটা সময় পর্যন্ত আমি খুব ভয় পেতাম। ভাই হয়ে একমাত্র বোনের ব্যাপারে এত বড় সিদ্ধান্ত একা নিয়েছি বলে নিজেকে নিজে খুব দোষারোপ করতাম। কিন্তু এখন আমি গর্ব করে বলতে পারি আমি আমার বোনের জন্য বেস্ট সিদ্ধান্ত নিয়েছিলাম। হয়তো ভাইয়া বিয়ে করার সময়টা ভুল ছিল, কিন্তু নিয়তি কোনো ভুল ছিল না। ভাইয়া বোনকে সবসময় বউয়ের মর্যাদা দিয়ে এসেছে। বন্যা, তুমি বিশ্বাস করবে না ভাইয়া কত রাত নির্ঘুম কাটিয়েছে, কত রাত বনুর জন্য সীমাহীন কেঁদেছে। বাসায় ফিরে প্রথম প্রথম বনুর চোখের দিকে তাকাতে পারতো না, বনুর সাথে 2 মিনিট ভালোভাবে কথা পর্যন্ত বলতে পারতো না। ওই পরিস্থিতি থেকে নিজেকে সামলে স্বাভাবিক জীবনে এসেছে, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অদৃশ্য জেদকে কাজে লাগিয়েছে। এই সব কিছু তো ভাইয়া করলো, কিন্তু আমি আমার ভাইয়ের জন্য কি করলাম? উত্তর ছিল কিছুই না। তাই সিদ্ধান্ত নিয়েছি আর বড় আব্বুর দুজনকে যা বলার আমিই বলবো। রাকিব ভাইয়াকে জানানোর পর রাকিব ভাই বলেছেন ওনারাও আমার সাথে থাকবেন। গেলাম বড় আব্বুর অফিসে, কিন্তু ভাগ্যক্রমে শুধু বড় আব্বুকে পেয়েছিলাম। সাহসের অভাবে প্রথম দিকে বিয়ের বিষয়টা মুখ পর্যন্ত এনেও বলতে পারছিলাম না। বড় আব্বু বোধহয় কিছুটা আন্দাজ করতে পেরেছিল, তাই রাকিব ভাইয়াদের পাঠিয়ে আমার সাথে আলাদাভাবে কথা শুরু করেছিলেন। খুব সহজ কৌশলে আমার থেকে সবকিছু জেনেও নিয়েছিলেন। আমিও সেদিন কোনো কিছু বলতে দ্বিধাবোধ করিনি। আমি যা করেছি আমার ভাইয়ের জন্য করেছি, আমার বোনের জন্য করেছি, কারণ আমি বরাবরই তাদের মুখে নিখাত হাসিটাই দেখতে চেয়েছি। এই সব কিছু শোনার পর তোমরা যদি মনে হয় আমি ভুল করেছি, তাহলে তোমার যা ইচ্ছে বলতে পারো, আমি কিছু বলবো না। বন্যা রাশভারী কণ্ঠে বলল, আপনি মেঘের ভাই, আর আমি জানি আপনি খুব দায়িত্বশীল একজন মানুষ। আপনি যা করেছেন তা বুঝেই করেছেন, তাই এই ব্যাপারে আমার কিছু বলার নেই। তাহলে তুমি রেগে আছো কেন? এমনি 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 বলে কতদিন কত কথা কাটাবে? কি হয়েছে বলো? আমার কিছু হয়নি, আমি বাসা যাব। তানভীর আচমকা বন্যার মুখোমুখি দাঁড়ালো। বন্যার নামানো চিবুক উঠিয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠল, তোমার কিছু না হলেও আমার মনে প্রতিনিয়ত তেজস্বীর ঝড় বইছে। অস্পষ্ট আবেগ নিয়ন্ত্রণ করতে করতে আমি ভয়ে ভয়ে অপ্রসন্নতায় জড়িয়ে গেছি। শত শত নব্য স্বপ্নের ভিড়ে আমার অনুভূতিগুলো অবাঞ্ছিতের ন্যায় পড়ে থাকতে দেখতে আর পারছি না। সবার কাছে পরিত্যক্ত হলেও আমার আবেগ আমার নিকট অত্যন্ত অভিনিবিষ্ট। অনেক সহ্য করেছি, আর সম্ভব হচ্ছে না। বন্যা, বন্যা অতর্কিতে কয়েক পা পিছিয়ে গেল। তানভীর কথার মাঝখানে তেজি কণ্ঠে বলে উঠল, জীবন যতটা সহজ বাস্তব ততটাই কঠিন। আবেগের তাড়নায় নেওয়া সিদ্ধান্তগুলো
অগভীর মানুষের মতোই ক্ষণস্থায়ী, হৃদয়ের অপাবৃত আর্দ্রতা কিংবা একরাশ মুগ্ধতা চাই না। আমি মুখোশধারী মানুষদের ভিড়ে নিজের অস্তিত্ব হারাতেও চাই না। এত উচ্চাকাঙ্ক্ষী জীবন চাই না। আমি যে জীবনে আকাঙ্ক্ষার পরিসমাপ্তি ঘটার সঙ্গে সঙ্গে আমার মনটাও তিক্ততায় ছেয়ে যাবে। আমি বাস্তবতাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। অতি সাধারণ একটা জীবন চাই। আপনার আবেগ অনুভূতিটাকে অবজ্ঞা করার সাধ্য আমার নেই। তাই ভালো হয় যদি আপনি আমাকে কোনো কিছু না জানান। তানভীর নির্বাক চোখে চেয়ে আছে। বন্যার মুখের কাঠখোট্টা কথাতে তানভীর বাকরুদ্ধ হয়ে গেছে। হৃদয় অঙ্গনের উথাল পাথাল ঢেউ, শ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে। সর্বশক্তি দিয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো। বন্যার দিকে তাকিয়ে কাট কাট গলায় বলল, তুমি মেয়ে ভীষণ নির্দয়া। যতটা সকৌশলে আমার অনুভূতিগুলোকে উপেক্ষা করলে, ততটা কৌশলে আমার নিপাতেতেও প্রয়োজন হতো না। বন্যা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফের বলতে শুরু করলো, আমাদের মধ্যবিত্ত পরিবার, তাই স্বপ্নগুলো আমাদের মতোই মধ্যবিত্ত। আপনাদের মতো অনাবশ্যক চিন্তা ভাবনা কখনোই করি না আমরা। বিলাসবহুল জীবনযাপন আমাদের নিকট কেবলই দুঃস্বপ্ন। ঘুম ভাঙলে যার অস্তিত্ব মস্তিষ্কে থাকবে না। আমার আব্বু একা চাকরি করে, আমাদের 3 ভাই বোনকে অনেক কষ্ট করে বড় করেছেন। আব্বুর কষ্টের প্রতিদান রূপ আমরা কি দিতে পেরেছি? উত্তরটা আপনারই মতো কিছুই না। আপু অনেক চেষ্টার পর একটা জব পেয়েছে। আব্বু আপুর জন্য পাত্র খুঁজছে যার বিশেষ কিছু গুণাবলী থাকা আবশ্যক। তার মধ্যে মন মানসিকতা, সাথে সরকারি চাকরিটাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আপনাদের পরিবারের মতো আমাদের পরিবার কখনো ছিল না, আর হবেও না। আপনাদের বাসায় আবির ভাইয়ার যোগ্যতার থেকেও ভালোবাসাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আজ আবির ভাইয়া বেকার থাকলেও পরিবার ঠিকই সাপোর্ট করতো, কিন্তু আমার পরিবার এমন কিছুই করবে না। কারণ একটাই, আমার আমরা মধ্যবিত্ত। আমরা আবেগে গা ভাসাতে চাইলেও বাস্তব আমাদের ভুলগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। আমি অপ্রত্যাশিতভাবে হলেও আব্বুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আপনার লাইফস্টাইল আমাদের কাছে খুব স্বাভাবিক হলেও আমাদের কাছে, বিশেষ করে আব্বুর কাছে, খুব অস্বাভাবিক। আমি বাস্তবটা ভুলে আবেগের কাছে বন্দী হতে পারবো না। আমি কি বলতে চাচ্ছি আশা করি আপনি বুঝবেন। তানভীরের অন্তর সহ বিস্ফোরিত দু চোখ ভেতরে ভেতরে জ্বলছে। মানুষের হৃদয় খুব দুর্বল। প্রিয় মানুষের অতি সামান্য কথাকে হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বন্যার কথার তানভীর হৃদয়ের নির্গার ব্যথাগুলো ভেতরটাকে বড্ড পোড়াচ্ছে। মনের ভিতর উদ্দীপ্ত প্রেমানুভূতি অচিরেই পুড়ে উধাও হয়ে ছাই হয়ে গেছে। তানভীর চোখ ভরা বাগরত আড়াল করে চুপচাপ গাড়ি স্টার্ট দিল। বন্যা ব্যস্ত পায়ে এগিয়ে গাড়িতে বসলো। বাকি রাস্তা কেউ কারোর সাথে একটা কথাও বলেনি। অন্যান্য দিন বন্যাকে বাসার সামনে নামিয়ে তানভীর কিছুক্ষণ অপেক্ষা করে, তবে আজ সেটাও করেনি। মুখলেস মিয়ার সাথে দেখা পর্যন্ত করেনি। 10 থেকে 11 ঘন্টার জার্নি শেষে আবির আর মেঘ কক্সবাজারে পৌঁছেছে। সমুদ্রের কাছাকাছি একটা রিসোর্ট আগে থেকেই বুকিং দেওয়া ছিল, সেখানেই উঠেছে। আবির কোনো রকমে ফ্রেশ হয়ে লম্বা ঘুম দিয়েছে। গত 1 সপ্তাহের ছোটাছুটি, অতিরিক্ত দুশ্চিন্তা, নির্ঘুম রাত কাটাতে কাটাতে আবির ক্লান্ত হয়ে গেছে। মেঘ ঘুমিয়েছিল, তবে ঘন্টাখানেক পরেই মেঘের ঘুম ভেঙে গিয়েছে। অর্ধঘুমে থেকে পেটের উপর আবিরের শক্ত হাতের কোমল স্পর্শ অনুভব করতে পেরেছিল। মেঘ আর চোখে আবিরকে এক পলক দেখে আবিরের হাতটা পেটের উপর থেকে সরিয়ে ওয়াশরুমে চলে গেছে। হাত মুখ ধুয়ে রুমে আসতেই নজর আটকায় আবিরের পরিশ্রান্ত আদলে। মেঘ অবাক চোখে আবিরের দিকে চেয়ে আছে। পুরুষের কখনো রূপের প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন হয় মায়ার। মেঘ আবিরের মায়া জড়িয়ে গেছে, যে মায়া আমৃত্যু কাটাতে পারবে না। আবির নায়ক, শখের পুরুষ এখন একান্তই মেঘের হয়ে গেছে। যে পুরুষ অন্য কোনো নারীর অস্তিত্ব নেই। আবিরের মায়াবী আদলে স্থির দৃষ্টিতে চেয়ে আছে। মেঘের রুদ্রে রুদ্রে প্রেমানুভূতি জাগ্রত হচ্ছে। শেষ বিকেলে অনুজ্জ্বল আলোতে আবিরের মায়াময় আদল দেখে মেঘ নতুন করে আবিরের প্রেমে পড়েছে। সমুদ্রের গর্জন কানে বাজতেই মেঘ গুটি গুটি পায়ে বারান্দায় গেল। রিসোর্টটা খুব বেশি দূরে না হওয়ায় সমুদ্রের উত্তাল ঢেউগুলো স্পষ্ট দেখা যাচ্ছে।
মেঘ জীবনে প্রথমবারের মতো কক্সবাজারে এসেছে। বাসায় অনেকবার বলেও কখনোই সেভাবে কাউকে রাজি করাতে পারেনি। মেঘ কিছুক্ষণ সমুদ্রের ঢেউ আর গর্জন শুনে পুনরায় রুমে আসছে। আবির তখনও গভীর ঘুমে নিমগ্ন। কি করবে বুঝতে না পেরে মেঘ বিছানার পাশে বসলো। আবিরের উন্মুক্ত শরীর, গলার কিছুটা নিচে কালো তিলটা জ্বলজ্বল করছে। মেঘ কিছুক্ষণ মুগ্ধ চোখে চেয়ে থেকে আচমকা সদাশয় হাসলো। হাসির সাথে লজ্জা আড়াল করতে সহসা দু হাতে মুখ লুকিয়ে ফেলেছে। কয়েক সেকেন্ড সময় নিয়ে ধীরগতিতে নিঃশ্বাস ছেড়ে দু আঙ্গুলের ফাঁক দিয়ে আবারও আবিরকে দেখতে লাগলো। আবিরের মতো মেঘেরও আজ বলতে ইচ্ছে করছে, আমার মনের রাজকুমার আজ আমার হৃদয় স্ফুরিত উত্তাপ ছড়াচ্ছে। আবির ঘুমের মধ্যেই পাশে হাত রেখে মেঘের উপস্থিতি বোঝার চেষ্টা করছে। দু তিনবার হাত রেখে মেঘকে না পেয়ে ঘুমের মধ্যে কপাল কুঁচকে নিবু নিবু চোখে তাকালো। মেঘের ঠোঁটের কুহুকি হাসি দেখে আবির আনমনে হেসে উঠল। আবিরের হাসি দেখে মেঘ থমথমে খেয়ে বিছানায় পাশ থেকে উঠে যেতে চাইলো। আবির আচমকা একটানে মেঘকে নিজের সাথে জড়িয়ে নিল। আতঙ্কে মেঘ দু চোখ বন্ধ করে ফেলেছে। আবির এক হাতে মেঘের পিঠ বরাবর জড়িয়ে ধরে আছে, অন্য হাতে মেঘের কপালে পড়ে থাকা চুলগুলো কানের পাশে সরাতে সরাতে নিরুদ্যম কণ্ঠে বলল, আর কতদিন এভাবে লুকোচুরি করবে? এখন তো আমি তোমার পার্মানেন্ট সম্পত্তি হয়ে গেছি, তাই না? আবির ভ্রু নাচাতে মেঘ লজ্জায় আবিরের প্রশস্ত বুকে মুখ লুকালো। আবির দু হাতে মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে বিড়বিড় করলো, তুমি এত লজ্জা পেলে আহিয়া আসবে কেমনে বলো তো? মেঘ কর্কশ কণ্ঠে বলল, ইস, ছাড়ুন আমাকে। তুমি কি জানো তোমার হাসিটা ভয়ঙ্কর রকমের সুন্দর, আর এই হাসি দেখলে আমার মনে শুধু প্রেম প্রেম ফিল হয়। গত 2টা বছর বিয়ে করা বউয়ের কাছে থেকে কিভাবে নিজেকে দূরে রেখেছি, এটা যদি তুমি বুঝতে তাহলে 1 সেকেন্ডের জন্য আমার থেকে দূরে যেতে চাইতে না। মেঘ আবিরের বুক থেকে ওঠার চেষ্টা করছে কিন্তু পারছে না। মেঘ বাধ্য হয়ে ভীতি কণ্ঠে ফের অনুরোধ করলো। আবির ধীর কণ্ঠে শুধালো, মনের ভিতর যে আগুন জ্বালিয়েছো সেই আগুন নিভাবে কে শুনি? মেঘ হতবিম্বল আবিরের বলা প্রতিটা বাক্য নির্লজ্জতায় পরিচয় দিচ্ছে। মেঘ বলার মতো কোনো কথাই খুঁজে পাচ্ছে না। আবির মোলায়েম কণ্ঠে ডাকলো, বউ। মেঘ নিশ্চুপ হয়ে আবিরের বুকের উপর শুয়ে আছে। আবির পুনরায় ডাকলো, ও বউ। মেঘ মৃদু সুরে বলল, হুম। আবির সহসা মেঘকে বিছানায় শুয়ে কাত হয়ে মেঘের মুখের উপর ঝুঁকে আলতোভাবে মেঘের কপালে কিস করলো। মেঘের চোখে চোখ রেখে নিজের ঠোঁট ইশারা করে আদর কণ্ঠে বলল, আই ওয়ান্ট এ ডিপ কিস। মেঘ বিরস কণ্ঠে বলল, আমি পারবো না। কেন? আমার লজ্জা লাগে। আবির উদাস ভঙ্গিতে বলল, আমার লজ্জা লাগছে না কেন? কারণ আপনি নির্লজ্জ। আবির ঠোঁট বেঁকিয়ে হেসে কোমল কণ্ঠে বলল, আমি না হয় নির্লজ্জ বেহায়া, আপনি তো খুব লজ্জাবতী। তা একটা অসহায় ছেলের অসুস্থতার সুযোগ নিয়ে তাকে কিস করার সময় আপনার লজ্জা কোথায় জমা দিয়ে এসেছিলেন? মানে, আমি কাকে কিস করেছি? আমি যখন জ্বরের ঘোরে পড়েছিলাম তখন আপনি আমার অসহায়ত্বের সুযোগ নিয়েছিলেন। এখন সবকিছু ভুলেও গেলেন? বাহ ম্যাডাম, বাহ। মেঘ প্রশস্ত নেত্রে তাকিয়ে আতঙ্কিত কণ্ঠে শুধালো, আপনি সেদিনে টের পেয়েছিলেন? আবির মুচকি হেসে বলতে শুরু করলো, আম্মুর পরে তুমি একমাত্র নারী যার গায়ের গন্ধ আমি উপলব্ধি করতে পারি। তুমি নিঃশব্দে আমার পাশে ঘেঁষে গেলেও আমি নিগুড় ঘুমে থেকে সেটা অনুভব করতে পারি। তুমি দূর থেকে এক পলক তাকালেও আমার হৃদয় আর মস্তিষ্ক সদাজাগ্রত হয়ে ওঠে। তোমার স্পর্শে আমার শরীরের প্রতিটা শিরা উপশিরা রক্ত সঞ্চালন তীব্র থেকে তীব্র হতে শুরু করে। তোমাকে আগেও বলেছি, আমি নিঃশ্বাসের শব্দে তোমার অস্তিত্ব উপলব্ধি করতে পারি। তুমি আমাকে কিস করবে আর আমি সেটা বুঝতে পারবো না কিভাবে ভাবলে তুমি? মেঘ শুকনো মুখে ঢোক গিলে মোলায়েম কণ্ঠে বলল, সরি। দূর পাগলি, ভালোবাসায় সরি টরি সব মূল্যহীন। ভালোবাসা কেবল ভালোবাসার অবরোহণ। আবির পুনরায় নিজের ঠোঁট ইশারা করলো। মেঘ উল্টে অসহায় মুখ করে তাকিয়ে আছে। আবির ভ্রু নাচাতেই মেঘ এক হাতে আবিরের চোখ ঢেকে তড়িৎ বেগে আবিরের ঠোঁটে কিস করলো। আবির গলায় সুর উঁচু করে বলল, এটা কি ছিল? কারেন্টের শক খেলেও বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগে, অথচ তুমি 1 সেকেন্ডের সময়ও নিলে না। মেঘ কথা কাটাতে অন্যদিকে তাকিয়ে চাপা সুরে বলল, চলুন সমুদ্রে যাই। আগে আমার ইচ্ছে পূরণ করবে, তারপর ঘুরতে নিয়ে যাব, নয়তো
চাবি ছুঁড়ে ফেলে দিব। মেঘ আকুল কণ্ঠে বলল, এখন না প্লিজ। আবির ঠোঁট কামড়ে হেসে আহ্লাদে কণ্ঠে বলে উঠল, এখনই প্লিজ। আবিরের অনুরাগের সাগ্রহে মেঘের আকুতি অচিরেই ব্যর্থ হলো। মেঘের সর্বাঙ্গে আবিরের উষ্ণ সোহাগের নিশান, অনুভূতির রাজ্যে শোনিত নিঃসঙ্গের আভাস। আবিরের আবেগপূর্ণ অপ্রতীয়মান আবেশে কেটে গেল আরো কিছুটা মুহূর্ত। আবিরের প্রণয়ের পরিণতি এখন পূর্ণতা লাভ করেছে। পরিতোষ তার লজ্জার মেঘের ফর্সা আদল রক্তিম বর্ণ ধারণ করেছে। আবিরের তপ্ত ভালোবাসায় সমাপ্তি ঘটতে প্রায় সন্ধ্যা হচ্ছে। বন্যা সারাদিন যাবৎ মন খারাপ করে বসে আছে, দুশ্চিন্তায় খাওয়া নিয়ে কিছু। মেঘের আবদার আর নিজের আবেগের বশবর্তী হয়ে তানভীরের প্রতি না চাইতেও খুব বেশি আবেগপ্রবল হয়ে গিয়েছিল। মেঘদের বাসা পরিস্থিতি দেখে সেই আবেগ এখন আতঙ্কে রূপ নিয়েছে। ইদানিং মেঘের ব্যস্ততার কারণে তানভীরের বিষয়ে বন্যার সাথে তেমন কথাও হয়নি। তানভীরের রাজনীতি ছাড়া চাকরির প্রশস্তি বিষয়ক কোনো কথাই বন্যা জানে না। বন্যা তানভীরকে মুখ ফুটে সরাসরি চাকরির কথা বলতেও পারছে না, আবার নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই বুঝে না বুঝে তানভীরের সাথে রিয়েক্ট করে ফেলেছে। সেসব ভেবেই এখন খারাপ লাগছে। না পারছে তানভীরকে কল দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করতে, আর না পারছে দুপুরের ঘটনা ভুলতে। হঠাৎ হৃদ এসে দরজায় দাঁড়িয়ে আস্তে করে ডাকলো, আপু। কি? তোমার কি মন খারাপ? না, কেন? স্পষ্ট দেখা যাচ্ছে তোমার মন খারাপ। বন্যা চোখ মুখ মুছে শান্ত কণ্ঠে জানতে চাইলো, কিছু বলবি? হ্যাঁ, বল। মেঘ আপুকে একটা কল দাও, আপুকে অভিনন্দন জানাতে হবে। মেঘ বাসায় নেই, এখন অভিনন্দন জানাতে হবে না। মেঘ আপু কোথায়? কক্সবাজার। কি? আপু কক্সবাজারে? হ্যাঁ, চলো না আমরাও যাই। বন্যা রাগে সরে বলল, যা এখান থেকে। প্লিজ আপু চলো না কক্সবাজার যাই, আমার খুব ইচ্ছে করছে। বন্যা ধমক দিতে যাবে তার আগে হৃদ উত্তেজিত কণ্ঠে বলে উঠল, আমি আপুকে রাজি করাতে যাচ্ছি, আমরা সবাই মিলে কক্সবাজার যাব। হৃদ এক ছুটে নিচে চলে গেছে। বন্যা নীরব নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে শুয়ে পড়েছে। খানবাড়ির পরিবেশ বেশ নিস্তব্ধ। আত্মীয় স্বজনরা মোটামুটি সবাই চলে গেছেন। আইরিন ফুপ্পি আর মালা শুধু আছে। সাকিব বিকেলের দিকে তানভীরের সাথে কথাবার্তা বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। মাইশা আপুর ডেলিভারির সময় ঘনিয়ে এসেছে। মালার আম্মুর মাইশা আপুর বাসায় মালাকেও সাথে নিতে চেয়েছিলেন, কিন্তু মালা জোরপূর্বক মেঘদের বাসায় রয়ে গেছে। বলেছে ডেলিভারির আগে আগে চলে যাবে। মালা সোফায় বসে মালিহা খানের সাথে গল্প করছে। মালিহা খান হঠাৎই শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোর বিয়ের বয়স তো হয়েই গেছে, বিয়ে করতে রাজি হচ্ছিস না কেন? এখন বিয়ে কোনো চিন্তা ভাবনা নেই ফুপ্পি। কাউকে পছন্দ করেছিস? মালা উদাস দৃষ্টিতে মালিহার দিকে তাকিয়ে মনে মনে আওড়ালো, এই সামান্য কথাটা কি এতদিনের মধ্যে একবারের জন্য জিজ্ঞেস করা যেত না? মালিহা খান ফের বললেন, কি হলো? মালা মলিন হেসে উত্তর দিল, এখন বলে আর কোনো লাভ নেই। মালিহা খান গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আবিরের কাহিনী তো শুনলি। ও যদি এত যন্ত্রণা মাথায় না নিয়ে সরাসরি বলে দিত তাহলে ঘটনা এতদূর পর্যন্ত আসতোই না। অবশ্য আবিরকেও এত দোষ দেওয়া যায় না। এই বাড়িতে থেকে এত বছর আমি কোনো অধিকার দেখাতে পারিনি, সেখানে আবির তো ছোট থেকেই দূরে ছিল। সেসব বাদ দে, তোর তো এমন কোনো সমস্যা নেই। পছন্দ থাকলে বল, আমি তোর আব্বুর সাথে কথা বলে নিব। তোমার ছেলের মতো আমার এমন কেউ নেই। বাদ দাও এসব কথা। এমন সময় তানভীর বাসায় আসছে, চোখে মুখে বিষণ্ণতা। তানভীরের নিষ্প্রভ চেহারা দেখে মালিহা খান উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? কিছু হয়নি বলাম্মু। চোখ মুখ এত শুকনো শুকনো লাগছে কেন? তানভীর মলিন হেসে বলল, কই না তো। মালিহা খান ধীর কণ্ঠে বললেন, আবিরের আর মেঘের সাথে কিছুক্ষণ আগেই কথা বললাম, ওরা বারবার তোর কথা জিজ্ঞেস করছিল। তুই নাকি আবিরের কল রিসিভ করছিস না, কি হয়েছে বাবা? তানভীর স্বাভাবিক কণ্ঠে জানতে চাইলো, ওরা ঠিক আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। ঠিক আছে। বেলা বাজে 10টা 45। আবির বিছানায় হেলান দিয়ে বসে ফোনে কিছু করছে। অভিমানী মেঘ ঠোঁট ফুলিয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। মেঘ সেই ভোরবেলা থেকে সমুদ্রে যাওয়ার জন্য বায়না ধরেছে, কিন্তু আবির তার থেকে কথা কানেই তুলছে না। মেঘ হঠাৎই পুরো কণ্ঠে বলে উঠল, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? আবির ফোনের দিকে তাকিয়ে থেকে আস্তে করে বলল, বিয়ের পর থেকে কানে একটু কম শুনছি। কেন? সারাক্ষণ যেভাবে আপনি আপনি করেন, এসব শোনার থেকে কানে কম শোনাই ভালো।
মেঘ মন খারাপ করে বলল, চলুন না সমুদ্রে যাই। আবির হঠাৎই চোখ তুলে তাকালো। মেঘের কুঁচকানো কপাল আর উল্টানো ওষ্ঠ দেখে আবিরের অধরে কোণে মৃদু হাসি ফুটলো। নিঃশ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে ঠান্ডা কণ্ঠে বলল, ইস, তুমি তাকালেই আমার হৃদয় শোণিতের ঢেউ বয়ে যায়। এই ঢেউয়ের নিকট সমুদ্রের ঢেউ কিছুই না। মেঘ ভেংচি কেটে বিড়বিড় করলো, আপনি একটা। মেঘ সঙ্গে সঙ্গে নিজের মুখ চেপে ধরেছে। আবির প্রশস্ত আখিতে চেয়ে অদম্য কণ্ঠে বলল, বলো বলো, বউয়ের কাছে সভ্য সেজে বিশ্ব রেকর্ড করার কোনো ইচ্ছে আমার নেই। আমি নষ্ট পুরুষ হলে আমার বউয়ের কাছেই হব, পরনারীর চোখে না হয় সাধু পুরুষই হব। মেঘ চোখ ভরা আকৃতি নিয়ে ফের প্রশ্ন করলো, আপনি যদি সমুদ্রে নাই নিবেন তাহলে ঘুমের মধ্যে আমাকে হাইজ্যাক করে এনেছিলেন কেন? মেঘের মুখে এমন কথা শুনে আবির ফিক করে হেসে উঠল। কণ্ঠস্বরে কোমলতা মিশিয়ে বলল, বিয়ে করা বউকে হানিমুনে এনেছি, তার জন্য এত বড় কথা? আজই বউয়ের মুখে হাইজ্যাকার শুনতে হচ্ছে। এ জীবন রেখে কি হবে? মেঘ ভ্রুকুচকে রাগী চোখে তাকিয়ে আছে। আবির এক মনে হেসে যাচ্ছে। মেঘ কিছু না বলে উঠে বারান্দায় চলে গেল। আবির বেশ কয়েকবার ডেকেছে, কিন্তু মেঘ রুমে আসার নামই নিচ্ছে না। আবির বিছানা থেকে উঠে বারান্দায় গিয়ে মেঘের পাশ ঘেঁষে দাঁড়ালো। মেঘের চুলের শক্ত বাঁধন খুলে চুলগুলো উন্মুক্ত করে দিল। মেঘের সুদীর্ঘ কেশরাশি বাতাসে এলোমেলো ভাবে উঠছে। মেঘ চোখ ঘুরিয়ে আবিরের দিকে তাকালো, তবে কিছুই বলল না। আবির মুচকি হেসে আস্তে করে বলল, হৃদয়ে প্রেমের আগুন জ্বালিয়ে অভিমানে কেন যেতে চাও অন্তরালে? মেঘের নীরবতা দেখে আবির মোলায়েম কণ্ঠে ফের বলল, রাগ করে না জানো, বিকেলে ঘুরতে নিয়ে যাব। আপনি রুমে যান, আপনার সাথে কোনো কথা নেই। সত্যি তো? হ্যাঁ, ঠিক আছে। আবির ভাব নিয়ে রুমে চলে আসছে ঠিকই, কিন্তু মেঘ আর আসছে না। 5 মিনিট পেরিয়ে 10 মিনিট হতে চলেছে, মেঘের রুমে আসার কোনো নামই নেই। আবির ফোন হাতে নিয়ে রাকিবের নাম্বারে কল দিল। রাকিব কল রিসিভ করেই গুরুগম্ভীর কণ্ঠে বলল, খুব সুখে আছিস তাই না? দরকারে কল দিলেও রিসিভ করা প্রয়োজন মনে করিস না? বউ পেলে আগে তো সব ভুলে যেতিস, এখন আর কি বলবো? শুধু একটা কথা বলি, বউ কিন্তু আমারও আছে। আবির রাকিবের কথা প্রত্যুত্তরে কিছু না বলে হঠাৎই উচ্চস্বরে বলতে শুরু করলো, রাকিব রে, তুই ঠিকই বলেছিলি। রাকিব থতমত খেয়ে জিজ্ঞেস করলো, আমি আবার কি বলেছিলাম? আবির দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, চুপ থাক। আবির প্রগলার কণ্ঠে ফের বলল, বিয়ে তো করেছি, কিন্তু এখন বুঝতেছি তুই যা বলেছিলি একদম ঠিক বলেছিলি। ভেবেছিলাম বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমি ভুল ছিলাম। এই দুদিনে আমি আমার গার্লফ্রেন্ডের শূন্যতা উপলব্ধি করতে পারছি। ওপাশ থেকে রাকিব চাপা সুরে বলছে, কত নাটক করে বিয়েটা করলি, এখন আবার গার্লফ্রেন্ড খুঁজছিস, হারামি কোথাকার। আবির কণ্ঠ 3 গুণ সঙ্গে তুলে আবারও বলল, রাকিব, তুই তাকে বলিতিস আমি খুব মিস করছি তাকে। মেঘ রুমে আসতেই আবির ফিস ফিস করে বলে উঠল, কাজ হয়ে গেছে, রাখি এখন। মেঘ রাগান্বিত কণ্ঠে হুংকার দিল, আপনি কাকে মিস করছেন? আবির অন্যমনস্কভাবে উত্তর দিল, আমার গার্লফ্রেন্ডকে। কে সে? ছিল কোনো এক মায়াবতী। একদম ফাজলামো করবেন না, আমি কিন্তু সিরিয়াস। আমিও সিরিয়াস, তুমি বিশ্বাস করবে না, সে আমাকে পাগলের মতো ভালোবাসতো। আমাকে দেখার জন্য দিনরাত ছটফট করতো, আমার সাথে কথা বলার জন্য, ঘুরতে যাওয়ার জন্য দেওয়ানা ছিল। অথচ তুমি? সামান্য কথাতেই মেঘের 2 চোখ টলমল করছে। একরাশ মন খারাপের মুহূর্তের মনের উঠোনে অন্ধকার নেমেছে। বুকের বাম পাশে তীব্র যন্ত্রণা হচ্ছে। মেঘের মন বলছে, আবির মেঘ ব্যতীত অন্য কাউকে ভালোবাসতেই পারে না। কিন্তু মস্তিষ্ক যেন মনের কথা বুঝতেই চাইছে না, তিক্ততায় বিষিয়ে দিচ্ছে মেঘের কোমল মনটাকে। আবির মুড নিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আচমকা নাক টানার শব্দে আবির দৃষ্টি ফেরালো। মেঘের চোখে মুখে আতঙ্কে বিছানা থেকে নেমে মেঘের 2 বাহু চেপে ধরে আদুরে কণ্ঠে বলল, এই কি হয়েছে তোমার? মেঘের নিস্তব্ধতা দেখে আবির ভীতিকর কণ্ঠে বলতে শুরু করলো, আগেই বলে দিচ্ছি, একদম কাঁদবে না। তোমার বাপের কলিজার টুকরোটাকে আমি নিয়ে আসছি, যত্নে না রাখতে পারলে আমাকে সোজা জেলের ভাত খাইয়েবে। মেঘ শীতল চোখে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আপনার কি সত্যি গার্লফ্রেন্ড আছে? আবির নিঃশব্দে হেসে মেঘের কাঁধের উপর আলতোভাবে হাত রেখে মোলায়েম কণ্ঠে বলল, হ্যাঁ আছে তো, এই যে আমার সামনে। আগে আবিরের নাম শুনলে যার বুকে তোলপাড় চলতো,
আবিরকে দেখার জন্য রাতের পর রাত বেলকনিতে অপেক্ষা করত, না খেয়ে বসে থাকতো। সময় অসময়ে আবিরকে দেখার জন্য কারণ ছাড়াই আশেপাশে ঘুরঘুর করত। অভিমানে গাল ফুলাতো, সেই অভিমান ভুলে আবারও আবিরের প্রণয়ে আসক্ত হতো। সে প্রেমিকা না হলে আর কি বলো? আবির ভ্রু গুটিয়ে ধীর কণ্ঠে ফের বলল, বউ, তুমি প্রেমিকা হিসেবে ভালো ছিলে, কারণ তখন তুমি আমার জন্য উন্মাদ ছিলে। মনে হচ্ছে বিয়ের পর তুমি সুস্থ হয়ে গেছো, তাই আমার প্রতি তোমার পাগলামিও কমে এসেছে। মেঘ আবিরের চোখের দিকে তাকিয়ে আনমনে হাসলো। আবির কিছু বলতে যাবে তার আগে মেঘ নিচু হয়ে নিজের কাঁধে থাকা আবিরের হাত ছাড়িয়ে বিছানার উপর উঠে দাঁড়িয়েছে। তৎক্ষণাৎ আবিরের শার্টের কলার চেপে আবিরকে নিজের দিকে ঘোরালো। আবির বিপুল চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘের গাল আর নাকের ডগা লাল টকটকে হয়ে আছে, তবে তার গভীর চোখে উৎকণ্ঠায় রেশ মাত্র নেই। আবিরের কপালে পড়ে থাকা অগোছালো চুলগুলো খুব যত্ন সহকারে গুছিয়ে কিছুটা ঝুঁকে মেঘ অকস্মাৎ আবিরের কপালে নিগুড় চুমু দিল। আবিরের প্রশস্ত দু চোখ সহসা দ্বিগুণ প্রশস্ত হয়ে গেছে, নিঃশ্বাস আটকে গেছে। মেঘ কিছুটা সত্যি আবিরের বিমোহী চাহনিতে মুখোমুখি হলো। আবির চাহনি দেখে মেঘ ভেতরে ভেতরে লজ্জায় আড়ষ্ট হচ্ছে ঠিকই, তবে বাহিরে প্রকাশ করলো না। মেঘ ঢোক গিলে সঙ্গে সঙ্গে আবিরের অধরে নিজের অধর চেপে ধরেছে। আবির তড়িৎ বেগে মেঘের পেটে বরাবর ধরে মেঘকে বিছানা থেকে নামিয়ে নিজের সঙ্গে চেপে ধরেছে। মেঘের পা আবিরের পায়ের ওপর, দুইটা দেহ একসঙ্গে লেপ্টে আছে। মেঘের পাতলা অধর আবিরের নিয়ন্ত্রণে, আবিরের নিখাদ ভালোবাসায় মেঘ আবারও ধরা দিতে বাধ্য হলো। দু চোখ বন্ধ করে শার্টের উপর দিয়ে আবিরের পিঠ খামচে ধরলো। 24 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, তানভীরের সাথে বন্যার কোনো কথাই হচ্ছে না। বন্যা বেশ কয়েকবার ফোন হাতে নিয়েছি ঠিকই, কিন্তু সহসা করে তানভীরের নাম্বারে কল দিতে পারছে না। অনেক ভাবনা চিন্তার পর বন্যা তানভীরের নাম্বারে কল দিল, কিন্তু তানভীর নাম্বার বন্ধ। বন্যা ভ্রুকুচকে নাম্বারটা চেক করে আবারও কল দিল। তানভীরের নাম্বার বন্ধ পেয়ে বন্যার বুক কাঁপছে, ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। চোখের সামনে আয়শার থাপ্পড়ের ঘটনাটা বারবার মনে পড়ছে। বন্যার কপাল চাপড়ে রাশভারী কণ্ঠে বলল, সবসময় রাগ নিয়ন্ত্রণ রাখতে পারিস, তাহলে কাল কেন পারলি না? বন্যা, ওনাকে কিছু না বললে কি হচ্ছিল না তোর? তানভীর ফেসবুক হোয়াটসঅ্যাপ কোথাও অ্যাক্টিভ নেই। ভয়ে বন্যার হাত পা ঠান্ডা হয়ে আসছে। মেঘের নাম্বারে কল দিতে গিয়েও আটকে গেছে। দিশা বিশা না পেয়ে আইরিনের দেওয়া একটা নাম্বারে কল দিল। মূলত ফোনটা মাহমুদা খানের। আইরিন কল রিসিভ করে ফিসফিস করে বলল, ভাবি কোথায় তুমি? বাসায়। কেন? তানভীর ভাইয়া গতকাল সন্ধ্যার পর বাসায় এসে একটু পর সেই যে বের হয়েছিল, এখনো বাসায় আসেনি। বাসার সবাই খুব টেনশন করছে। তোমার সাথে কি কথা হয়েছে? না, কিন্তু উনি কোথায়? জানি না, ফোন বন্ধ। ভাইয়ের বন্ধুরাও কিছু জানে না। এখন রাখছি, কেউ দেখে ফেললে আবার বকা খেতে হবে। শোনো। আইরিন কল কেটে দিয়েছে। বন্যা দুহাতে মাথা চেপে নির্বিকার ভঙ্গিতে বসে আছে। তানভীরের রাগ আর জেদ সম্পর্কে বন্যার খুব ভালো করেই ধারণা আছে। জেনে বুঝে এত বড় ভুল কিভাবে করলো সেসব ভেবে ক্লান্ত হয়ে যাচ্ছে। বন্যা চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু সেটাও পারছে না, কারণ বাসার কেউ টের পেলে এই নিয়ে অশান্তি সৃষ্টি হবে। খানবাড়িতে তুলকালাম কাণ্ড চলছে। তানভীরকে কি হয়েছে সেটা জানতে সবাই উঠে পড়ে লেগেছে, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। এক পর্যায়ে আলী আহমদ খান আবিরের নাম্বারে কল দিল। মেঘ তখন ওয়াশরুমে। আবির কল রিসিভ করে বারান্দায় চলে গেছে। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তোমার ভাইয়ের কি হয়েছে? আবির ভ্রুকুচকে বলল, জানি না, আমার সাথে কথা হয়নি। ওর ফোন বন্ধ, গত রাত থেকে বাসায় নেই। কি শুরু করেছো তোমরা? কিছু হওয়ার আগে তুমি বাড়ি ছেড়ে চলে যাও। তোমার দেখা দেখি তানভীরও শুরু করেছে। ওর যদি কাউকে পছন্দ থাকে তাহলে বলো, বিয়ের ব্যবস্থা করি, কিন্তু এভাবে কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে যাওয়ার মানে কি? আমি ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল, তেমন সিরিয়াস কিছু তো আমি জানি না। এখানে আসার পর ওর সাথে আমার কোনো রকম কথা হয়নি। আমার ওর সাথে আগে কথা বলতে হবে। ঠিক আছে, দেখো কোনোভাবে যোগাযোগ করতে পারো কিনা। আর যাই হয়, পছন্দ থাকলে আগে ভাগেই জানিও। জি আব্বু। আলী আহমদ খান ফের বললেন, খোঁজ নিও তোমার মতো আবার গোপনে বিয়ে করে ফেলেছে কিনা। আবির উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো, মানে?
এখন আর মানে মানে করতে হবে না। তুমি যে আরো 3 বছর আগে কাবিনের কাজ সেরে ফেলেছো, এটা আমি খুব ভালোভাবেই জানি। শুধু আমি না, এখন বাসার সবাই জানে। আপনাকে কে বলেছে? কে আবার বলবে? তোমার প্রাণপ্রিয় ভাই তানভীর। তোমার বিয়েতে আমি যেন কোনো প্রকার বাধা সৃষ্টি না করি, তার জন্য আমার পায়ে ধরা শুধু বাকি রেখেছে। আমি মানছিলাম না বলে এক পর্যায়ে নিজের ঘাড়ে তোমাদের বিয়ের সব দায় নিয়ে বহুবার রিকোয়েস্ট করে আমাকে রাজি করিয়েছে। ভেবো না তোমার বিয়েতে আমি এমনি এমনি রাজি হয়ে গিয়েছি। আমি শুধু তানবীরের অসহায় মুখটা দেখে রাজি হয়েছি। আমি যদি সেদিন রাজি না হতাম, তাহলে তোমাদের ভাইয়ে ভাইয়ের সম্পর্ক নষ্ট হতো, যেটা আমি কোনোদিনও চাই না। আমি যেমন আমার ভাইদের সবসময় আগলে রেখেছি, আমি চাই তোমাদের সম্পর্কটাও এরকম থাকুক। তাই আবারও বলছি, তানভীরের সম্পর্কে এমন কিছু জানলে আগে জানিয়ে দিও। আবির তপ্ত সুরে জানালো, আমি তানভীরের সাথে যোগাযোগ করে তারপর আপনার সাথে কথা বলবো। আপনারা চিন্তা করতে হবে না। ঠিক আছে, তানভীর সাথে কথা হলে বাসায় আসতে বলো। জি আচ্ছা। আবির প্রভুত আঁখিতে দূরের আকাশে চেয়ে আছে। মেঘকে না পেলে আবির মরে যাবে, এই কথা আলী আহমদ খানকে বলায় আবির তানভীরের উপর নিজের রাগ ঝেড়েছিল। অথচ তাদের বিয়ে কোনো ঝামেলা ছাড়া সম্পূর্ণ হবার পিছনে তানভীরের হাত ছিল, এটা জেনে আজ আবিরের খুব খারাপ লাগছে। তানভীরকে জড়িয়ে ধরতে হাজারবার ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। আবির সঙ্গে সঙ্গে তানভীরের নাম্বারে কল দিল। সবার মতো আবিরের নাম্বারই পেল বন্ধ। আবির কল দিতে দিতে আনমনে রুমে ঢুকতেই মেঘ লম্বা চুল আবিরের চোখে মুখে লাগলো। মেঘের ভেজা চুলের পানিতে আবির মুখ সহ গলা পর্যন্ত ভিজে গেছে। মেঘ পিছনে ঘুরে আবিরকে দেখেই ভীত কণ্ঠে বলতে শুরু করলো, সরি সরি, আমি সত্যি আপনাকে দেখিনি। আবির মুচকি হেসে বলল, বিয়ের পর বউয়ের ভেজা চুল চোখে মুখে না লাগলে বিয়ের ফিলই আসে না। যাক, অবশেষে নিজেকে সর্বাঙ্গিনী স্বামী মনে হচ্ছে। মেঘ চিবুক নামিয়ে কয়েক কদম পিছাতেই আবির আশ্চর্য নয়নে তাকালো। মেঘের পরনে আবিরের একটা সাদা শার্ট, সঙ্গে প্লাজো, গলায় একটা স্কার্ফ, ওড়না পেঁচানো। আবির বিচ্ছিন্ন আখিতে তাকিয়ে আছে। মেঘ চোখ তুলে তাকিয়ে কিঞ্চিৎ হেসে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? সুন্দর লাগছে না? খুব লাগছে। মেঘ মোলায়েম কণ্ঠে বলল, ঘুরতে যখন নিয়ে যাবেন না, তখন এত সুন্দর ড্রেস আর শাড়ি পরে কি হবে? তাই রাগ করে আপনার শার্ট পরে ফেলেছি। একবার এবার বলুন ঘুরতে নিয়ে যাবেন, তাহলে এখনই সাজুগুজু করব। আবির মৃদু হেসে বলল, থাক না, এভাবেই ভালো লাগছে, কাছে আসো, হাতাটা ঠিক করে দেই। মেঘ ভেংচি কেটে বিড়বিড় করলো, আমি আপনার নতুন শার্ট পরে নিয়েছি, আপনার কি রাগ লাগছে না? যেখানে আমি তোমার সেখানেই শার্ট। আর এমন কি, এদিকে আসো। মেঘ এগিয়ে আসলো। আবির মেঘের পরনের শার্টের হাতা ফোল্ড করতে করতে ধীর কণ্ঠে শুধালো, বন্যার সাথে ইদানিং কোনো কথা হয়েছে? না, কেন? তানবীরের সাথে বন্যার মনে হয় কোনো ঝামেলা হয়েছে। সাকিব কাল মেসেজ দিয়ে শুধু বলেছিল তানবীর বন্যার সাথে আলাদাভাবে কথা বলতে চাচ্ছে, কিন্তু তারপর কি হয়েছে সে জানে না। তানবীর ওনাকে কিছু বলেনি। একটু আগে আব্বু কল দিয়েছে, বলল রাত থেকে তানবীর বাসায় নেই। মেঘ শীতল কণ্ঠে শুধালো, বাসায় নেই মানে কোথায় গেছে? কেউই জানে না। তানবীরের ফোন বন্ধ। বন্যাকে কল দিয়ে জিজ্ঞেস করো কোনো সমস্যা হয়েছে কিনা। আচ্ছা। মেঘ সঙ্গে সঙ্গে বন্যার নাম্বারে কল দিল। বন্যা কল রিসিভ করে স্বাভাবিক কণ্ঠে জানতে চাইলো, কিরে কেমন আছিস? মেঘ উত্তর না দিয়ে উল্টো গুরুভার কণ্ঠে বলে উঠলো, এই তারসিরা বদরহাট্টি, তুই আমার ভাইকে কি বলেছিস? আবির রাগান্বিত কণ্ঠে হুংকার দিল, এসব কি ধরনের ভাষা? মেঘ আর চোখে আবিরের দিকে তাকিয়ে বেকুবের মতো হাসলো। আবির যে তার পাশে বসা, এটা কয়েক সেকেন্ডের জন্য মেঘ ভুলে গিয়েছিল। মেঘ আস্তে করে ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল, ভাবি, আপনি আমার ভাইকে কি বলেছিলেন? আবির মৃদু হাসলো। বন্যা উষ্ণ সুরে বলতে শুরু করলো, আমার যা ঠিক মনে হয়েছে তাই বলেছি। ওনাকে আমার ভালো লাগে বলে এই না, আমি আমার পরিবারের অমতে গিয়ে সব সিদ্ধান্ত নিয়ে নিব। উনি আমার কথা ঠিকমতো না বুঝে ফোন বন্ধ করে ফেলেছেন, এতে আমি কি করব? উনি ছেলে মানুষ, তাই রাগ করে ফোন বন্ধ করে বাড়ি ছেড়ে চলে যেতে পারেন, আর আমি মেয়ে বলে সেসব কিছুই করতে পারি না। তুই আর ভাইয়ের পক্ষ নিয়ে আমাকে বলতে আসিস না। আজ আমার পক্ষে কেউ নেই বলে তোদের কিছু বলতে পারি না। দিন শেষে তোদেরই সব আছে, আমি আর আমাদের কিছুই নেই। বন্যার কথা শেষ করে সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। মেঘ আবিরের দিকে অসহায় মুখ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফোন রেখে দু হাতে আবিরের হাত আঁকড়ে ধরে মাথায় এলিয়ে দিয়ে আস্তে করে বলল, বন্যা পাগল হয়ে গেছে। এখন তোমার কি হয়েছে? ওদের চিন্তায় আমার মাথা ঘুরছে।
আবির কিছু না বলে আসিফের নাম্বারে কল দিল। রিসিভ করতে আবির একদমে বলতে শুরু করলো, ভাইয়া, আমি তোমাদের বিয়ে হানিমুন আটকিয়েছিলাম, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার পক্ষ থেকে তোমাদের জন্য স্পেশাল অফার, আগামীকাল থেকে 3 দিন আমার পক্ষ থেকে তোমাদের হানিমুন অফার। আইরিন, আরিফ, মিম, তানভীর সবাইকে নিয়ে আসবে। দু একজন স্পেশাল গেস্ট আছে, তাদেরকেও নিয়ে আসবে, বুঝতে পেরেছো? আসিফ ভারী কণ্ঠে বলল, এটা কাপল হানিমুন অফার ছিল নাকি ফ্যামিলি প্যাকেজ ছিল ভাই? আসবে যখন একা আসবে কেন? এই সুযোগে সবার ইচ্ছে পূরণ হয়ে যাবে। তোমার দায়িত্ব শুধু ওদের নিয়ে আসা, তারপর তোমাদের মুক্তি। তানভীরের কথা কোথায় পাবো? ওর ফোন তো বন্ধ। সেসব আমি দেখছি, তুমি কাল সবাইকে নিয়ে আসবে, এটাই ফাইনাল। আচ্ছা। ফাহিমকে ঢুকতে দেখে শান্তা আহ্লাদি কণ্ঠে ডাকলো, ফাহিম ভাইয়া। কি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কফি খাবেন? ফাহিম অকস্মাৎ চক্ষু কপালে তুলে থমথম কণ্ঠে বলল, ভুলেও না, আমার হাতের তোমার হাতের কফি খাওয়ার স্বাদ মিটে গেছে আমার। শান্তা মৃদু সুরে বলল, আপনার জন্য স্পেশাল বুলেটি কফি করে দেই। আপাতত মাফ করে দাও আমাকে। আবির মেঘের মুখোমুখি দাঁড়িয়ে উদ্দীপ্ত কণ্ঠে বলল, আমি যেদিন যেদিন প্রথমবারের মতো কক্সবাজার এসেছিলাম সেদিনই মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, এরপর আসলে তোমাকে নিয়ে আসবো। তানভীর অবশ্য আগেও কয়েকবার বলেছিল তোমাদের সবাইকে নিয়ে আসার জন্য, কিন্তু আমি রাজি হইনি। কেন? বাড়িতে আবেগ নিয়ন্ত্রণ করে চলেছি বলে এই না যে আমি অনুভূতিহীন ছিলাম। বউয়ের সাথে বোনের মতো আচরণ করা কতটা শাস্তিস্বরূপ এটা তুমি কি বুঝবে? হঠাৎ করে তানবীরের কল আসলো। তোমরা কেমন আছো? আবির উত্তর না দিয়ে তপ্ত সুরে বলল, আগামীকাল ভোরে আসিফ ভাইয়া, ভাবি, আইরিন, মিমরা সবাই কক্সবাজার আসছে। তোর ইচ্ছে হলে তুই তাদের সাথে আসতে পারিস। তানবীর শান্ত কণ্ঠে বলল, আমার আপাতত ইচ্ছে নেই, তোমরা আনন্দ করো। আবির ভারী কণ্ঠে বলে উঠল, সমস্যা নেই, তোর ইচ্ছে না থাকলে মনের বিরুদ্ধে আসতে হবে না। বন্যা আর তার ভাইও আসবে, এই আর কি। ঠিক আছে, রাখ তাহলে। বন্যা কক্সবাজার যাবে? হ্যাঁ, আমাদের সাথে। মানে আসিফ ভাইয়া, মিম, আইরিন ওদের সাথে? হ্যাঁ, তুইও তো আসবি না, থাক তাহলে। তানভীর স্বাভাবিক কণ্ঠে জানতে চাইলো, কয়টায় রওনা দিবে? আমি জানি না, আসিফ ভাইয়া জানে। আমি আসিফ ভাইয়াকেই কল দিচ্ছি। তোর ইচ্ছা। আবির কল কেটে মেঘের দিকে তাকিয়ে ভ্রু নাচালো। মেঘ সহসা বলে উঠল, আপনার মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে? এসব তো কিছুই না, আমার মাথায় অন্য কিছু ঘুরছে। কি? এখন বলবো না, আগে ওদের অবস্থাটা বুঝতে পারি, তারপর। আপনি যে ভাইয়াকে বলে দিলেন বন্যা আসবে, বন্যা যদি না আসে? তোমার বান্ধবীকে এমন এক মেসেজ পাঠিয়েছি, তার ইচ্ছে না থাকলেও আসতে বাধ্য। কি মেসেজ? আবির মেঘের ফোন মেঘের হাতে দিয়ে বলল, দেখো। মেসেজের লেখা, শুরুতেই সরি বলে নিচ্ছি, কারণ খুব সম্ভবত আমি আমার দেওয়া কথা রাখতে পারবো না। আপনাকে ভাবি বানানোর ইচ্ছে অচিত্রেই ভুলে যেতে হবে। আপনি ভাইয়াকে কি বলেছেন আমি জানি না, কিন্তু তারপর থেকে ভাইয়ার মনের অবস্থা খুব খারাপ। ভাইয়ার অবস্থা দেখে বাসার সবাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, ভাইয়ার মন ভালো না হলে 72 ঘন্টার পরেই ভাইয়াকে বিয়ে করাবে। পাত্রীও রেডি আছে। আপনি সম্মতি না দিলে আমরা কিছুই করতে পারছি না। ভাইয়া রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে। তবে 72 ঘন্টার মধ্যে সঠিক সমাধান না আসতে পারলে 72 ঘন্টার পর পরিবারের পছন্দই মেনে নিতে হবে। আপনি যদি আমার ভাইকে পছন্দ করেন তাহলে আগামীকাল তাদের সাথে কক্সবাজারে আসবেন। আর যদি মনে করেন আপনার আমার ভাইয়াকে প্রয়োজন নেই, তাহলে 72 ঘন্টার পর আপনার আমাদের বাসায় বিয়ের দাওয়াত রইল। আপন ভাবি হতে না পারলেও দূর সম্পর্কের ভাবির সমান মূল্যায়ন করব। আপনার জীবন, আপনার সিদ্ধান্ত। ভালো থাকবেন। আপন ভাবি বলতে পারছি না, তাই আবারও সরি। মেঘ মেসেজ পড়ে হাসবে নাকি মন খারাপ করবে সেটাও বুঝতে পারছে না। হঠাৎই প্রশ্ন করলো, আপনি যে মেসেজ পাঠিয়েছেন বন্যা যদি বুঝে যায়? বুঝলে বুঝবে, আজ না হয় কাল সে আমাদের বাড়ির বউ হলে সবকিছু জানবে, কিন্তু আপাতত তাদের মধ্যকার ঝামেলা মেটানো প্রয়োজন। মেঘ অকস্মাৎ আহ্লাদে কণ্ঠে বলে উঠল, বন্যাকে যত তাড়াতাড়ি সম্ভব ভাবি বানানোর ব্যবস্থা করুন না প্লিজ। আমার আর ভালো লাগছে না। আবির মোলায়েম কণ্ঠে জানতে চাইলো, তুমি তাই চাও? হুম, ঠিক আছে ম্যাডাম, তুমি যা চাইবে তাই হবে। বন্যা কাঁথা দিয়ে চোখ মুখ ঢেকে শুয়ে আছে। সব কাজ শেষে করে বন্যা বোন রুমে আসছে। বন্যাকে এভাবে শুয়ে থাকতে দেখে শক্ত কণ্ঠে বলল, কি হয়েছে তোর? বন্যা নাক বরাবর কাঁথা নামিয়ে মৃদু সুরে বলল, কিছু হয়নি। ব্যাগ গুছিয়েছিস? না। কেন? আমি যাব না। বন্যার বোন বন্যার পাশে বসে কোমল কণ্ঠে বলতে শুরু করলো,
ওদের বাসার কেউ কি তোর সাথে বাজে ব্যবহার করেছে? বিয়েতে কি কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে? না, তাহলে মন খারাপ করে আছিস কেন? মন খারাপ না, মেঘ ওর হাজবেন্ড দুজনেই খুব করে রিকোয়েস্ট করেছে, আব্বুর সাথে কথা বলে রাজি করেছে। তোর এখন কি হলো? আমি টাকা দিয়ে দিচ্ছি, রিদ, আর তোর যত খরচ লাগে সব এখান থেকে করিস। উঠে প্যাকিং কর। বন্যার শীতল চোখে বোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। বন্যার বোন ঠান্ডা কণ্ঠে হুংকার দিল, কি বললাম তোকে? বন্যা উঠে বসেছে। বন্যার বোন সব শান্ত কণ্ঠে বলে উঠল, তুই মন খারাপ করে থাকলে আমার ভালো লাগে না রে। কোনো কেন বুঝিস না তুই? 3 দিনের মধ্যে ঘুরে ফিরে না ভালো করে বাসায় আসবি না। আগামী শুক্রবার আমার বিয়ে, জানিস তো। এই অবস্থাতে তোকে ঘুরতে যেতে দিচ্ছি শুধুমাত্র তোর মন ভালো করার জন্য। তাই কোনোভাবে মন খারাপ করে থাকা যাবে না, ওকে? বন্যা মলিন হেসে বলল, ওকে। সকাল সকাল সবাই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মিম, আইরিন আর বন্যা পাশাপাশি বসেছে। তানভীর, হৃদ আর আরিফ বিপরীত পাশে। আসিফ আর জান্নাত আলাদাভাবে বসেছে। মিম, আইরিন, আরিফ মিলে হৃদের সাথে টুকটাক দুষ্টামি করছে। হৃদ বয়সে আইরিন আর মিমের মতোই। বন্যা কারো সাথে তেমন কোনো কথাই বলছে না, নির্বাক চোখে শুধু তানভীরকে দেখছে। তানভীর প্রায় পুরো রাস্তায় চোখ বন্ধ করে বসেছিল। দু একটা কথা বললো, বন্যার সাথে না কোনো কথা বলেছে আর না একেবারের জন্য তাকিয়েছে। মেঘ আর আবির আগে থেকে ওদের জন্য অপেক্ষা করছে। মেঘ আজ সবুজ রঙের মোটামুটি গর্জিয়াস একটা শাড়ি পরিয়েছে, যদিও শাড়িটা আবিরই পরিয়ে দিয়েছে। মেঘের শাড়ির সাথে মোটামুটি ম্যাচিং করে আবিরও একটা সবুজ পাঞ্জাবি পরেছে। মিম, আইরিনরা নেমেই ছুটে গিয়ে মেঘের কাছে চলে গেছে। তাদের সাথে সাথে হৃদও মেঘের সাথে কথা বলতে চলে গেছে। তানভীর নামতে আবির এগিয়ে এসে তানভীরকে জড়িয়ে ধরলো। তানভীর জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া? তোকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছিল। মনের ভিতরে চাপা কষ্টের জন্য মন খুলে হাসতেও পারছে না, তবুও তানভীর মলিন হাসার চেষ্টা করলো। সবাই ফ্রেশ হয়ে নাস্তা করে ঘুরতে বেরিয়েছে। আইরিন আর আলিফ দুই ভাই বোন এটা সেটা নিয়ে ফাজলামো করছে। আবার বড় আপুকে ভিডিও কল দিয়ে সমুদ্র সৈকত দেখাচ্ছে। মিম আর হৃদ টুকটাক কথা বলছে। হৃদ এর আগে কোথাও কোথাও ঘুরতে গিয়েছিল, কার সাথে গিয়েছিল, এখানে কেন আসছে, সেসব নিয়ে গল্প করছে। মেঘ আর বন্যা কিছুটা দূরে। মেঘ ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো, তোর আর ভাইয়ার মধ্যে কি হয়েছে? কিছু না। কিছু তো অবশ্যই হয়েছে। ভাইয়া কি তোর সাথে রাগারাগি করেছে? না। তাহলে? আমি ওনার সাথে রাগ দেখিয়েছি। কেন? জানি না। এদিকে আবিরও তানভীরকে বারবার জিজ্ঞেস করছে, কিন্তু তানভীর সরাসরি কোনো উত্তরই দিচ্ছে না। তানভীরের নিস্তব্ধতা আবিরের মেজাজ চরমভাবে খারাপ হচ্ছে। ঘোরাঘুরি শেষে যে যার মতো রুমে চলে গেছে, আর তানভীর যায়নি। আবির তানভীরের কাঁধে হাত রেখে গম্ভীর কণ্ঠে জানতে চাইল, তুই কি ভেবেছিস নিজের মধ্যে কষ্ট চাপিয়ে রাখলে সব ঠিক হয়ে যাবে? ঠিক হবে না জানি, তবুও আমি কালো সুখের সময়ে দুঃস্বপ্ন হতে চাই না। কোন দুঃস্বপ্নের কথা বলছিস? তুই খুব ভালো করে জানিস, তুই না থাকলে আমার সুখের স্বপ্নগুলো এখনো দুঃস্বপ্নই হয়ে থাকতো। তুই আমার ভাই হয়ে আমাকে না জানিয়ে এত বড় কাজ করেছিলি বলে আমি অভিমান করে তোকে না জানিয়ে তোর বোনকে এখানে নিয়ে এসেছিলাম। কিন্তু তোর দুঃখ ভুলে আমি সুখের সময় কাটাতে পারতাম না ভাই, তাই বাধ্য হয়ে তোদের জোর করে এখানে আনিয়েছি। এখন বল তোর কি হয়েছে? আমি নিয়তির কাছে আবারও হেরে গেলাম ভাইয়া। বন্যার চোখে আমি তানভীর অযোগ্যই রয়ে গেলাম। আমি ভাই হিসেবে যথাযথ হলেও প্রেমিক হিসেবে পরিত্যক্ত। বন্যা কি বলেছে তোকে? আমাকে বাস্তবটাই 3 পাতা অভিজ্ঞতা অভিব্যক্ত বুঝিয়েছে। আবির মৃদু হেসে বলল, এটা আর এমন কি? প্রেমিকার চোখে নিজের প্রেমিক সবসময় নিষ্কর্ম আর অযোগ্যই থাকে। ও ওর পরিবার সিদ্ধান্ত বাহিরে কিছু করতে পারবে না। পরিবারের সিদ্ধান্তের বাহিরে কিছু করতে পারবে না বলেছে কে? তানভীর মুখ ফুলিয়ে রাগে সুরে বলল, ও আমাকে রিজেক্ট করেছে। আবির উচ্চ শব্দে হেসে বলল, রিজেক্ট তাকেই করা যায় যার অবস্থান মন আর মস্তিষ্ক কোথাও নেই। হৃদয়ে জায়গা দেওয়া মানুষকে রিজেক্ট করা অসম্ভব। তুই তার উপর রাগ করে ফোন বন্ধ করেছিস, আর সেই রাগ সে আমার বইয়ের উপর ঝেড়েছে। কারণ বন্যার প্রিয় মানুষ তুই, আর তোর কাছের মানুষ মেঘ। অধিকার বোধ না থাকলে কেউ কারো উপর রাগ দেখায় না তানভীর। তুই খুব ভালোভাবেই জানিস বন্যা বাস্তববাদী একটা মেয়ে, সে তোকে বাস্তবতা নিয়ে জ্ঞান দিবে। এই নিয়ে মন খারাপ করে থাকার কোনো মানে হয় না। তানভীর কিছু বলছে না দেখে আবির আবারও বলল, তুই বন্যার জন্য রাজনীতি ছেড়েছিস, এটা কি সে জানে? না। তুই চাকরির প্রস্তুতি নিচ্ছিস, এটা কি জানে? না। আবির চোখে রাঙিয়ে
কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎই বলে উঠল, শুক্রবার বন্যার বড় আপুর বিয়ে, জানিস কিছু? হ্যাঁ, আপাতত শুধু কাবিন হবে, 5 থেকে 6 মাস পর অনুষ্ঠান হবে শুনেছি। তোকে কে বললো? হৃদ। বাহ, এখনই শালার সাথে এত মিল? এত মিলের কিছু আছে? আসার সময় বলেছে তাই শুনেছি। আবির কয়েক সেকেন্ড চুপ থেকে আচমকা ভারী কণ্ঠে প্রশ্ন করলো, তোকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুই কি বন্যাকে ভালোবাসিস? তানভীর আবিরের দিকে তাকিয়ে নিরিট কণ্ঠে জবাব দিল, হ্যাঁ। এক মুহূর্তের জন্য মেনে নিলাম তুই অযোগ্য, কিন্তু তোর ভালোবাসা কি বিয়ের যোগ্য? নাকি এখনো মনের দোটানা আছে? মনের কোণে অভিশঙ্কা নিয়ে প্রেম হয়, কিন্তু সারা জীবন পাশে থাকার সাহস হয় না। তোকে নির্ভীক ভঙ্গিতে বলতে হবে, যে কোনো মূল্যেই হোক বন্যাকে তোর চাই। প্রেমিকা কোনো কারণে রাগ দেখালে প্রেমিকার উপর রাগ করে ফোন বন্ধ করাটা বোকামি। বরং প্রেমিকার রাগের কারণ উদ্ঘাটন করাটা একজন আদর্শ প্রেমিকের কর্তব্য। বন্যা তোকে ভালোবাসে, তাই ওর রাগ অভিমান প্রকাশ একমাত্র জায়গা তুই। হয়তো মেঘের মতো ও সরাসরি কিছু বলতে পারে না, কিন্তু তোর উচিত তার কথার সঠিক মানে বোঝা। ভাই, ভালোবাসার মূল্য ভালোবেসেই দিতে হয়। তানভীর ঢোক গিলে অক্লিষ্ট কণ্ঠে শুধালো, এখন আমার কি করা উচিত? আবির মেকে সুরে বলল, সামনের সমুদ্র আছে, যা 1 বালতি পানি খেয়ে আয়। ফাজলামো করো না প্লিজ, বলো। সকালে বন্যার সাথে আমি কথা বলবো, তারপর তোর যা ইচ্ছে করিস। যা ইচ্ছে? আবির আর চোখে তাকে গুরুভাব কণ্ঠে বলল, রিল্যাক্স। তানভীর নিঃশব্দে হাসলো, সাথে আবিরও হাসলো। দুই ভাইয়ের কথাবার্তা শেষ করে রিসোর্টে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছে। মেঘ বেঘারে ঘুমাচ্ছে। আবির রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় শুয়েছে। ঘুমন্ত মেঘের শান্ত আদলখানা আজ একটু বেশি সুন্দর লাগছে। আবির আবেশিত নয়নে মেঘকে দেখছে। এই দেখার কোনো অন্ত নেই। আবিরের হৃদয় জুড়ে যার অস্তিত্ব প্রতিনিয়ত তর্জ গর্জন দিয়ে উঠে, তার সংস্পর্শে পেলেই আবিরের হৃদয় প্রশান্তির হাওয়া বয়ে যায়। দিন শেষে প্রতিটা মানুষ কারো না কারো কাছে দায়বদ্ধ, কারো ভালোবাসায় পরিতৃপ্ত। মেঘের পূর্ণতা যেমন আবির, তেমনি আবিরের পূর্ণতাও মেঘ। সুদীর্ঘ সময়ের নিরীক্ষণ শেষ, আবির আলতো হাতে মেঘের মসৃণ গাল স্পর্শ করলো। মেঘ ঘুমের মধ্যে আটকে আটকে উঠেছে। কোণঠায় চোখ মেলতে আবিরকে দেখতে পেল। আবির স্নেহের প্রশ্ন করলো, ভয় পেয়েছো? মেঘ শুকনো ঢোক গিলে কিঞ্চিত হাসার চেষ্টা করলো। কোনো কথা না বলে আচমকা আবিরের চওড়া বক্ষস্থলে নিজের জায়গা করে নিল। আবির মুচকি হেসে মেঘের জড়িয়ে ধরে মেঘের চুলে হাত বুলাতে লাগলো। কিছু সময় নীরবতা কেটে গেল। মেঘ হঠাৎই আবিরের উন্মুক্ত বুকে নখ দিয়ে আঁচড় দিতে দিতে শুধালো, শুনছেন? আবির শক্ত কণ্ঠে বলল, তুমি ডাক শোনার যোগ্যতা কি আমার নেই? আছে, কিন্তু কিন্তু কি? আমি যদি তুই থেকে তুমিতে আসতে পারি, তুমি কেন আপনি থেকে তুমিতে নামতে পারছো না? মেঘ মোলায়েম কণ্ঠে বলে উঠল, তুমি 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 হয়েছে। হুম, এখন বলো আবির। আবির ভাই। আবির মেঘের মাথায় আস্তে করে গাঁটটা দিয়ে ভারী কণ্ঠে বলল, আবিরের সাথে ভাইয়ের সম্পর্ক মরে গেছে, এখন শুধু আবির আছে। বলো আবির। মেঘ কিছুই বলছে না, তর্জনী আঙ্গুলের নখ দিয়ে আবিরের বুকের উপর A+M লেখায় ব্যস্ত। মেঘের লেখা শেষ হতে আবির মেঘের হাত চেপে ধরে মোলায়েম কণ্ঠে বলল, বুকের উপর A+M লিখতে হবে না ম্যাডাম, এই নামে হৃদয় স্থায়ীভাবে লেখা হয়ে আছে। মৃত্যুর আগ পর্যন্ত এই নাম অক্ষত থাকবে। আপনাকে যেটা বলেছি সেটা বলুন। মেঘ বলল, কি বলবো? আবির। আবির। গুড গার্ল। আবার বলল, ইস, আর পারবো না। আমি কি স্কুলে পড়তে বসেছি নাকি? হ্যাঁ, তুমি আবিরের স্কুলে ভালোবাসার ট্রেনিং করতে বসেছো। বলো আবির, এখন পুরোটা বলো। মেঘ শীতল কণ্ঠে বলল, আবির শুনছো? আবির নিঃশব্দে হেসে বলল, উফ, তুমি এভাবে ডাকলে আমি বিনাশের দোরগোড়া থেকেও ফিরে আসতে সক্ষম হব। মেঘ অতর্কিত আবিরের বুকে চিমটি কাটলো। আবির মৃদু হেসে ফের বলল, কি বলতে চেয়েছিলাম বলো। আমি একবার আপনার অফিসে গিয়েছিলাম, আপনার রুমে দেয়ালে ডি লেখা ছিল। তখন আপনি আমাকে ডি এর মানে বলেননি। আপনার বেশ কিছু ফেসবুক পোস্টেও ডি লেখা দেখেছি। এই ডি এর মানে কি? দিলশা। দিলশা মানে কি? হৃদয়ের রানী। ছোটবেলায় স্কুলে কারো মুখে এই নামটা আমি প্রথম শুনেছিলাম। নামের অর্থ জিজ্ঞেস করায় সে সেই অর্থটা বলেছিল। বাসায় এসে আমার সে কি বায়না, তোমার নাম যেন দিলশা রাখে।
এমন আজগুবি নাম শুনে বাসার মানুষ আমার কথা কানেই তোলেনি। তখন মনেকে সান্ত্বনা দিয়েছিলাম, আমার হৃদয়ের রানীকে শুধু আমি দিলশা ডাকবো। নামটা সুন্দর না? মেঘ অনুষ্ণ কণ্ঠে বলল, হ্যাঁ খুব সুন্দর। তোমাকে দিলশা ডাকলে রাগ করবে না তো? একদমই না, আপনার যা ইচ্ছে তাই ডাকতে পারেন। আমার আরেকটা প্রশ্ন আছে। কি? বাসায় যখন আমার বিয়ের আলোচনা চলছিল তখন কাউকে কিছু না জানিয়ে আপনি প্রথম বিয়েটা ভেঙেছিলেন। দ্বিতীয়বার মিম আপনাকে জানিয়েছিল, কিন্তু তৃতীয়বার তো মিম বাসায় ছিল না, আর আমার কাছেও ফোন ছিল না। আমার জানা মতে বাসার কেউই আপনাকে জানায়নি। তখন আপনাকে কি বাহিরের কেউ বলেছিল? বাহিরের মানুষ শুধু বাহিরের নিউজ দিতে পারে, বাড়ির ভেতরে কি চলে এটা কিন্তু তারা জানে না। তাহলে আপনি কিভাবে জেনেছিলেন? তোমার আব্বু আমাকে মেসেজ দিয়েছিল। আব্বু? হ্যাঁ, কিন্তু তখন তো আব্বু খুব রাগারাগি করেছিলেন, আমাকে ছেলের সামনে যেতে জোরাজুরি করেছিলেন। সেসব ওনার প্ল্যান ছিল। আমি বাসায় পৌঁছানোর আগেই তোমাকে ছেলেপক্ষর সামনে আনতে পারলে আমি কিভাবে রিয়েক্ট করি সেটাই দেখতে চেয়েছিলেন। সেদিন শুনুনি, সবাই ওনার পরিকল্পনা ছিল। আব্বু মেসেজ দিয়েছে জানার পরও আপনি এত ভীত ছিলেন কেন? মেসেজ যে তোমার আব্বু দিয়েছেন সেটা আমি প্রথমে জানতাম না। অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসছিল। আমি দেশ ছাড়ার আগের দিন তোমাকে বাসার কাছে নামিয়ে দিয়ে রাকিবদের সাথে বসেছিলাম। সেখানেই এক বড় ভাইয়ের সাথে দেখা। উনি এই সেক্টরে জব করেন। নর্মালি ফেসবুকে অ্যাড হয়েছিলেন। বাহিরে থাকাকালীন হঠাৎ আমার ওই নাম্বারটার কথা মনে পড়ে। কৌতূহলবশত নাম্বারটা ভাইকে পাঠিয়ে বলেছিলাম ডিটেলস সংগ্রহ করে দিতে পারবে কিনা। একদিনের মধ্যে উনি ডিটেলস সংগ্রহ করে দিয়েছিল। সিমটা তোমার আব্বুর মানে আমার শ্বশুরের নামে রেজিস্ট্রেশন করা ছিল। আমি সেদিন বেশ অবাক হয়েছিলাম। 50% শিওর ছিলাম উনি আমাদের কথা জানেন, আবার 50% সন্দেহ ছিল। তাই তখন বিষয়টা সেভাবে গুরুত্ব দিইনি। ভাইয়ার ব্যাপারে কিছু ভেবেছেন? সকালে তোমার বান্ধবীর সাথে কথা বলবো, তারপর যা হোক একটা সিদ্ধান্ত নিব। তুমি আমার সাথে থাকবে? আচ্ছা, এখন ঘুমাও, ভোরবেলা সূর্যোদয় দেখতে হবে তো। হ্যাঁ, শুভরাত্রি। শুভরাত্রি। সবাই ঘুমিয়ে পড়লো। পাশাপাশি দুটো রুমে দুই কপোতের চোখে ঘুম নেই। বন্যা, মিম, আইরিনের জন্য একটা রুম নেওয়া হয়েছে। মিম, আইরিন ঘুমে তলিয়ে আছে। বন্যা সোফায় হেলান দিয়ে বসে আছে আর বারবার ফোন হাতে নিচ্ছে। তানভীরের নাম্বার বের করে একবার কল দেওয়ার চেষ্টা করেছে, আবার ফোন রেখে দিয়েছে। পাশের রুমে থাকা তানভীরও একইভাবে ছটফট করছে। ভোরে আলো ফোটার আগে সবাই সমুদ্র সৈকতে পৌঁছে গেছে, তবে জান্নাত আর আসিফকে কেউই ডাকেনি। আবির আগে বলেছিল তাদের বিরক্ত করতে না, তাই ইচ্ছে করেই ডাকেনি। তানভীর কিছুক্ষণ দাঁড়ালো, মেঘ আর আবিরকে একসঙ্গে কয়েকটা ছবি তুলে দিয়ে চুপচাপ চলে গেছে। কিছুক্ষণ পরই আসিফ আর জান্নাত আসছে। আবিরের উদ্দেশ্যে রাগান্বিত কণ্ঠে বলল, আমাদের ডাকলেই না কেন? তোমাদের হানিমুনের সুযোগ দিলাম। বিয়ে হয়েছে প্রায় 1.5 বছর হতে চললো। এখন আর আমাদের সেই সুযোগ দরকার নেই ভাই। তোরা নব দম্পতি, এখন সুযোগ তোদের লাগবে। আবির মেকি সুরে বলল, আমাদের সুযোগ করে দিতে হবে না, নিজেরাই করে নিতে পারবো। এই জন্যই তো বাসর রাতে বউ নিয়ে পালিয়েছিস। আবির শব্দ করে হাসলো, সাথে আসিফও। মেঘ, মিম, বন্যা, আইরিন, জান্নাত সবাই সমুদ্র পা ভেজাচ্ছে, ঢেউয়ের গতিতে ছুটোছুটি করছে। আরিফ আর হৃদও তাদের সঙ্গ দিচ্ছে। আবির আর আসিফ তানবীরের বিষয় নিয়ে কিছুক্ষণ কথা বলল। একসময় আসিফ সবাইকে নিয়ে নাস্তা করতে চলে গেছে। বন্যা তাদের সঙ্গে যেতে নিলে আবির গম্ভীর কণ্ঠে ডাকলো, বন্যা দাঁড়াও। জি ভাইয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। মেঘ চুপচাপ আবিরের পাশে দাঁড়িয়ে আছে। আবির এক পলক মেঘের দিকে তাকালো। মেঘ চোখের ইশারে বলতে বলল। আবির ঠান্ডা কণ্ঠে বলতে শুরু করলো, তোমার তানবীরের সাথে কি নিয়ে ঝামেলা হয়েছে আমি জানি না, আর জানতেও চাই না। আজ আমি তানবীরের ভাই না বন্ধু হয়ে কয়েকটা কথা বলবো। তুমি ইতিমধ্যে জানো তানবীরের জীবনে কেউ একজন ছিল, তুমি তাকে দেখেওছো। সেসব কৈশোরের আবেগ ছিল, এখন সে আগের থেকে অনেক বেশি ম্যাচিউর হয়েছে। তোমাকে তানবীর ছোট থেকে চিনলেও কখনো তোমাকে নিয়ে সেভাবে ভাবেনি। যেদিন প্রথমবারের মতো ও তোমাকে নিয়ে ভেবেছিল, সেদিন থেকে আজ পর্যন্ত প্রতিনিয়ত ওর শুধু নিজেকে পরিবর্তন করার চেষ্টাই আছে। ওর লাইফস্টাইল বরাবরই ছন্নছাড়া, শুধু তোমার জন্য সেই লাইফস্টাইল পরিবর্তন এনেছে। আমি এখন পর্যন্ত তানবীরকে কম করে হলো 50টা ঘড়ি কিনে দিয়েছি, কিন্তু ও কোনোদিন ভুলেও একটা ঘড়ি পরেনি। অথচ তুমি একবার তাকে একটা ঘড়ি দিয়েছিলে, সে ওই ঘড়িটাই ঠিকই পড়েছে। তখন ছোটখাটো হাজারো পরিবর্তন
ওর মধ্যে এসেছে। প্রথমে প্রথমে আমি ওকে বলে বলে সব কাজ করাতাম, এখন সে আমার থেকেও বেশি বুঝে। আমাদের বিয়ের ব্যাপারটা ও একা হাতে সামলিয়েছে। তানভীরের জেদ সম্পর্কে তোমার কিছুটা হলেও ধারণা হয়তো আছে। তোমার মুখ থেকে কোনো একদিন শুনেছিল তোমার আব্বু তোমাদের সরকারি চাকরিজীবী ছেলের কাছে বিয়ে দিবে। সেদিন রাজনীতি ছেড়ে চাকরি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। বই কিনে পড়াশোনায় শুরু করে দিয়েছে। তুমি যেমন বাস্তববাদী, তানভীরও নিজেকে সেভাবে উপস্থাপনা করতে চেয়েছে। তবে প্রতিটা মানুষ আবেগ, অনুভূতি ভিন্ন রকম। হয়তো ওর মনে হয়েছিল তোমাকে তার অনুভূতি জানিয়ে রাখবে, তাই তোমার সামনে নিজের অনুভূতি বহিঃপ্রকাশ করতে চেয়েছিল। তোমাকে আমি ছোট করে কথা বলছি না, কিংবা দোষারোপও করছি না, শুধু তানভীরের অবস্থানটা বোঝানোর চেষ্টা করছি। তানভীর যদি একবার বলে সে চাকরি ব্যবসা কিছুই করবে না, তবুও তাকে কেউ কিছু বলবে না। অন্ততপক্ষে আমি তো নয়ই। ও চাইলে আমি ওকে সারা জীবন বসিয়ে খাওয়াতে পারবো। আমার টাকার নয়, বরং ওর নিজের টাকায় বসে খেতে পারবে। আমাদের পারিবারিক ব্যবসা, তানভীরের ব্যাংক ব্যালেন্স বাদ দিলাম। সবাই জানে আমার ছোটখাটো বিজনেস 70% শেয়ার আর আমার নামে। কিন্তু তারা কেউ এটা জানে না, এই 70% শেয়ারের মধ্যে 20% শেয়ার তানভীরের, 20% মেঘের, 20% আর বাকি 10% মিম আর আদির। এই কথা তানভীর পর্যন্ত জানে না। আমি কোনোদিনও কে জানে না জানানোর প্রয়োজন মনে করিনি। আমি তানভীরকে সবসময় সুযোগ দিয়েছি। ও যখন যা চেয়েছে তাই দেওয়ার চেষ্টা করেছি। তানভীর ব্যবসায় অমনোযোগী বলে চাচু প্রায় রাগারাগি করেন, কিন্তু মেঘ, আমরা দুজনেই তানভীরকে পুরোপুরি সাপোর্ট করেছি, যেন পড়াশোনা করে একটা জব নিতে পারে। তোমার ইচ্ছেকে প্রাধান্য দিতেই তানভীর সবকিছু ছেড়েছে। তুমি যদি তার হাত ছেড়ে দাও, ও কি করবে বলো? বন্যা ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল, উনি আমার কথাতে এতটা কষ্ট পাবেন আমি বুঝতে পারিনি। উনি আমার জন্য রাজনীতি ছেড়েছেন, চাকরিটা চেষ্টা করছেন, এগুলো কিছুই আমি জানতাম না। আমার আব্বু রাজনীতি পছন্দ করে না, এমন অগোছালো জীবনযাপন পছন্দ করেন না। আমি আমার পরিবারের সম্মতি ছাড়া কিছু করতে পারবো না, এমনটাই বুঝিয়েছিলাম। তোমার পরিবারের সম্মতি থাকলে তো তোমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, তুমি এখানে অপেক্ষা করো, তানবীরকে পাঠাচ্ছি। যত দ্রুত সম্ভব মনোমালিন্য ভেঙে মন হালকা করো। আবির মেঘের দিকে তাকিয়ে বলল, বউ চলো। বন্যা শক্ত কণ্ঠে বলে উঠল, মেঘ এখানে থাকুক। আবির ভ্রুকুচকে মেঘের দিকে তাকিয়ে চোখে ইশারা দিল। মেঘ সঙ্গে সঙ্গে নিজের মাথা চেপে ধরে বলতে শুরু করলো, আমার মাথাটা জানি কেমন করে ঘুরছে রে, চোখে ঝাপসা দেখছি, প্রেশারটা মনে হয় 20-এ নেমে গেছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে বলল, হায় আল্লাহ, এখন কি হবে? তাড়াতাড়ি রুমে চলো, এখানে আর থাকা যাবে না। তোমাকে কি কোলে নিতে হবে? মেঘ কিছু বলার আগে আবির মেঘকে কোলে নিয়ে চলে যাচ্ছে। বন্যা থ হয়ে তাকিয়ে আছে। আশেপাশে অনেক মানুষের ভিড়। বন্যা একা একাই হাঁটছে আর মনে মনে ভাবছে, মেঘ গতকাল কতগুলো ফুল কিনেছিল, সেগুলো যত করে পানির বোতলে ভিজিয়ে রেখেছিল। মেঘ দ্রুত রুম থেকে সেই ফুলগুলো নিয়ে আসছে। তানবীরের হাত ফুলগুলো দিয়ে শক্ত কণ্ঠে বলল, ঠিক মতো প্রপোজ করতে না পারলে আজকের পর আমার ভাবির দিকে ভুলেও তাকাতে পারবেন না, এই আমি বলে রাখলাম। এই যে আমার উনি সাক্ষী। আবির নীরের কণ্ঠে বলল, একদম ঠিক, আজকেই তোর জন্য লাস্ট চান্স। আজকের পর আমরা কেউ তোর সাথে নেই। তানবীর মলিন হেসে বলে উঠল, আজ আবার কোন যুদ্ধ হতে চলেছে কে জানে। মেঘ ফের বলল, একসেপ্ট না করা পর্যন্ত ফিরে আসবেন না? খিদায় বেহুশ হয়ে গেল না। ঠিক আছে বোন আমার, আপনি যা বলবেন তাই হবে। তানবীর ফুলগুলো হাতে নিয়ে সমুদ্রের পাড়ে আসলো। এত এত মানুষের ভিড়ে বন্যাকে খুঁজে পেতে কিছুক্ষণ সময় লাগলো। বন্যা সমুদ্রের পাড়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তানবীর বন্যার পাশ ঘেঁষে দাঁড়াতেই বন্যা চমকে উঠে কিছুটা সরে দাঁড়ালো। এক পলক তাকিয়ে তানবীরকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। তানবীর বন্যার কাণ্ড দেখে মৃদু হেসে বলতে শুরু করলো, নিষ্করুণ এই পৃথিবীতে অপ্রিয় কেউ অনিচ্ছাকৃতভাবে শরীর ছুঁয়ে গেলেও একটা মেয়ে যেভাবে রিয়েক্ট করে, সেই রিয়েক্টটা হৃদয় ছুঁয়ে যাওয়ার মানুষটার সাথে কখনোই করতে পারে না। হৃদয়টাকে আজীবন বেঁধে রাখবে বলা মেয়েটাও একটা সময় কারোর প্রতি অস্বাভাবিকভাবে দুর্বল হয়ে পড়ে, তাই না বন্যা? বন্যার মাথা নিচু করে বলতে শুরু করলো, সেদিন আপনার সাথে এভাবে রিয়েক্ট করা আমার একদমই উচিত হয়নি। আমি সত্যি দুঃখিত। মেঘের বিষয়ে বাসার সব বিষয় নিয়ে সেদিন একটু বেশি চিন্তিত ছিলাম। বারবার বলেছিলাম আমি কথা বলতে চাইছি না, তবুও আপনি জোর করেছিলেন, তাই না চাইতো রাগ দেখিয়ে বলে ফেলেছিলাম।
আমি শুধু আমার পরিস্থিতিটা বোঝাতে চেয়েছিলাম, আপনি সেটা না বুঝিয়ে রাগ করে ফোন বন্ধ করে দিলেন। আপনারা কি একবারের জন্য আমার কথা মনে হয়নি? একবারও আমার কথা ভাবলেন না? আমি সবসময় দেখে আসছি আপনি খুব দায়িত্বশীল একটা ছেলে। আপনার দায়িত্ববোধ আর অপ্রকাশিত যত্ন দেখে আমি বারবার মুগ্ধ হয়েছি। সে আপনি কিনা আমার সাথে এমন কাজ করলেন। মেঘের বিয়ের আগেও 2-3 দিন আমার কল রিসিভ করেননি, নাম্বার ব্লক করে রেখেছিলেন। এখন একদম বাসা ছেড়ে চলে গিয়েছিলেন। এই আপনার দায়িত্ববোধ? বন্যা শেষ কথাগুলো বলতে বলতে কান্না করে দিয়েছে। তানভীর আশেপাশে তাকিয়ে বেশ কয়েকজন তাদের দিকে তাকিয়ে আছে। তানভীর সহসা বন্যার কাছাকাছি এগিয়ে গিয়ে শান্ত কণ্ঠে বলল, কান্না করো না প্লিজ। আমি সেদিন নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি, আর কখনো এমন হবে না। সরি। বন্যা কাঁদতে কাঁদতে ফের বলতে শুরু করলো, আপনি একটা পাষাণ, নিষ্ঠুর। আমার উপর রাগ করে আমাকে কষ্ট দিতে উঠে পড়ে লেগেছেন। আপনি বাড়ি থেকে না গেলে তো আপনার বিয়ে ঠিক হতো না। আপনি এমনটা কেন করলেন? ভালো হয় বিয়ে করার আগে আমাকে এই সমুদ্রের পানিতে ডুবিয়ে মেরে ফেলুন। বন্যার দুচোখ বেয়ে অনর্গল পানি পড়ছে, ঠিকমতো কথা বলতে পারছে না। তানভীর শুকনো নেত্রে তাকিয়ে থেকে অকস্মাৎ এক হাতে বন্যার চোখের পানি মুছতে মুছতে শঙ্কাজনক কণ্ঠে বলতে শুরু করলো, এই মেয়ে, চুপ করো। কি সব আজে বাজে বলছো? আমার আবার কিসের বিয়ে? বিয়ে যদি করতেই হয় আমি তোমাকে বিয়ে করব। তুমি রাজি হলেও তোমাকে করব, না হলেও তোমাকে বিয়ে করব। হয় হিরোর মতো বিয়ে করব, নয়তো ভিলেনের মতো করব, তবুও তোমাকে বিয়ে করব। এই তানভীর শুধু বন্যার, আজ এই মুহূর্তে থেকে তুমি শত রাগ করলেও আমি সব সহ্য করে নিব। আমি নিষ্ঠুর হলেও তোমারই থাকবো, পাষাণ হলেও তোমারই থাকবো। বুঝেছো মেয়ে? বন্যা শীতল চোখে তানবীরের দিকে তাকিয়ে আচমকা তানবীরকে জড়িয়ে ধরলো। আকস্মিক ঘটনায় তানবীর কিছুটা ঘাবড়ে গেছে। আশেপাশে চোখ দিয়ে কাঁপা কাঁপা হাতে বন্যার পিঠে হাত রাখলো। প্রথমবারের মতো তানভীর বন্যাকে ঘনিষ্ঠ উপলব্ধি করতে পারছে। তানভীর হৃৎপিণ্ড স্পন্দনের সাথে সাথে পেটের নাড়িগুলো ধপধপ করে কাঁপছে। এক অদ্ভুত অনুভূতি সর্বাঙ্গে শিহরণ জাগাচ্ছে। এই অনুভূতির বহিঃপ্রকাশ অসম্ভব। মেঘদের বন্ধুমহলের সবচেয়ে ম্যাচিওর মেয়েটা আজ বিবেক ভুলে আবেগের কাছে ধরা দিতে বাধ্য হলো। খোলা আকাশের নিচে শত শত মানুষের মাঝে পরিপক্কতা ভুলে ছোট বাচ্চার মতো তানভীরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বেশ কিছুটা সময় তানভীরও নিজের বন্যাকে আবেশ আবদ্ধ ছিল। সেই আবেশে কাটিয়ে বন্যার কানের কাছে ফিসফিস করলো, এভাবে কেঁদো না প্লিজ, মানুষ উল্টাপাল্টা ভাববে। বন্যা কাঁদো কাঁদো কণ্ঠে হুংকার দিল, ভাবুক। বন্যা তানভীরকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। যা হবে দেখা যাবে ভেবে তানভীরও বন্যাকে বলিষ্ঠ হাতে জড়িয়ে ধরলো। তানভীরের হাতে থাকা ফুলগুলো বন্যার পিঠে লাগছে। ফুলে থাকা পানিতে বন্যার জামা ভিজে যাচ্ছে। বন্যা বুঝতে পেরে তানভীরকে ছেড়ে পিছনে দেখার চেষ্টা করলো। তানভীর বন্যার পিঠ থেকে হাত সরাতেই ফুলগুলো দেখতে পেল। বন্যা তানভীরের দিকে তাকিয়ে তপ্ত সুরে বলল, এগুলো কার জন্য এনেছিলেন? আসার সময় বনু দিল, তোমাকে দেওয়ার জন্য। দিচ্ছেন না কেন? নাকি অন্য কাউকে দিতে চান? তানভীর ঠোঁট বেঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, তানভীরের জীবনে বন্যা এক এবং অনন্য নারী। দিলে তোমাকেই দিব। কিন্তু কথা হলো, হাঁটু গেড়ে না দিয়ে এমনি দিয়ে দিলে কি তুমি রাগ করবে? না মানে, আশেপাশে অনেক মানুষ আছে। হাঁটু গেড়ে প্রপোজ করলে যদি হাসাহাসি করে, তখন তো নিজেকে জোকার মনে হবে। বন্যা চারপাশে নজর বুলিয়ে নিঃশব্দে হেসে বলল, ঠিক আছে, এমনি দিন। তানভীর নিঃশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, তোমার নামটা বন্যা হলেও আমার জীবনে তোমার কর্মকাণ্ড পুরো অগ্নিকাণ্ডের মতো। তুমি আমার চোখে মুগ্ধতার আনয়ন, হৃদয়ের উষ্ণ প্লাবন, আমার ছায়াবৃত্র জীবনের দৃপ্তি তুমি, স্বপ্নহীন জীবনের স্বপ্ন। তুমি আমার ছন্নছাড়া জীবনের সুনিপুণ নাটাই। এই বিস্তীর্ণ জলরাশিতে দাঁড়িয়ে বলতে চাই, তোমার প্রতি আমার ভালোবাসার সমুদ্রের তরঙ্গের ন্যায়, যার কোনো অন্ত নেই। আমাদের জীবনে যত ভাটাই আসুক না কেন, সব ভাটা উপেক্ষা করে আমার ভালোবাসা জয়ের মতো সীমাহীন গতিতে বাড়তেই থাকবে। আমি তোমাকে ভালোবাসি বন্যা, খুব বেশি ভালোবাসি। বন্যা তানভীরের হাতে থেকে ফুলগুলো নিয়ে মুচকি হেসে বলল, ও আচ্ছা, আপনি আমাকে এত ভালোবাসেন, আমি তো জানতামই না। যাই হোক, ফুল দেওয়ার জন্য ধন্যবাদ। তানভীর হুংকারে দিয়ে বলল, ভালোবাসি বলো। না বললে কি করবেন? এতক্ষণ হিরো ছিলাম, এখন ভিলেন হয়ে যাব মানে? তানভীর ঠোঁট কামড়ে হেসে বন্যার কাছাকাছি এগিয়ে যাচ্ছে। বন্যা এক পা দু পা করে পিছাতে পিছাতে এক পর্যায়ে আতঙ্কে উচ্চস্বরে বলে উঠল, আমিও আপনাকে ভালোবাসি।